নিওপ্লাসিয়া। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর অল অফ ইউ। এখন নিওপ্লাসিয়া থেকে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো নিওপ্লাসিয়া থেকে কোশ্চেন আসে, কিন্তু একটু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো বেসিক নিওপ্লাসিয়া, যেটা আজকে আপনাদের ক্লাসের টপিক। এই বেসিক নিওপ্লাসিয়া থেকে কোশ্চেন আসবে আপনাদের থার্ড পেপারে গুটি কয়েক কোশ্চেন আসবে, ধরেন ম্যাক্সিমাম 3টি কোশ্চেন আসবে। কিন্তু নিওপ্লাসিয়াটা আপনারা সিস্টেমিক, আপনাদের টিউমারের ক্লাস আছে, সেই সিস্টেমিক টিউমারের ক্লাসের সাথে আপনার যখন এই বেসিক নিওপ্লাসিয়া যেটা আছে সেটা যখন আপনারা কোলাবোরেটলি পড়তে পারবেন, যত বেশি কোরিলেটেড করতে পারবেন, আপনাদের পরীক্ষায় থার্ড পেপার পাশের সম্ভাবনাটা ততই বেড়ে যাবে। আজকে বেসিক নিওপ্লাসিয়া ক্লাস থেকে আপনাদের যেমন 2 থেকে 3টি কোশ্চেন আসবে, আপনাদের সিস্টেমিক নিওপ্লাসিয়া যে ক্লাসগুলো আছে সিস্টেমিক টিউমারের, সেখান থেকে আপনাদের অনেক অনেক বেশি কোশ্চেন আসবে। সেই ক্লাসগুলোতে কি কি টপিক ইম্পর্টেন্ট আছে, সেই টপিকগুলো আপনারা কিভাবে পড়বেন, সেই ক্লাসগুলোতে রেসপেক্টিভ মেন্টরসরা, আমার বিশ্বাস আছে আপনাদের সাথে সেই বিষয়ে অনেক কথা বলবেন এবং আপনাদের সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো, যে টপিকগুলো আপনারা বারবার পড়বেন, যে টপিকগুলো থেকে আপনাদের রিপিটেড টাইপ কোশ্চেন এসেছে, সেই টপিক সম্বন্ধে আপনাদের ভালোভাবে আলোকপাত করবেন। তো একটা জিনিস শুরুতেই বলে দিতে চাই যে এফসিপিএস নিয়ে অনেকেরই একটা মনে দ্বন্দ্ব থাকে যে এফসিপিএস এর কোশ্চেন হয়তো রিপিট হয় না, রেসিডেন্সির কোশ্চেন বা ডিপ্লোমার কোশ্চেনটাই রিপিট হয়, এফসিপিএস এর কোশ্চেনটা হয়তো এতটা রিপিট হয় না। তো এই ব্যাপারে আমি আপনাদের একটু বলে দিতে চাই, এফসিপিএস এর কোশ্চেন রিপিট হয়, রেসিডেন্সির মতো না, রেসিডেন্সির থেকেও বেশি হয় এফসিপিএস এর কোশ্চেনটা রিপিট। কিন্তু আমরা সেটা জানতে পারি না, কারণ আমরা এফসিপিএস এর কোশ্চেন আমাদের হাতে পাই না। রেসিডেন্সির কোশ্চেন যেমন ওই 200টা কোশ্চেন আমরা পেয়ে যাই, তাই আমাদের কাছে অনেক ইজি হয়ে যায় যে আমরা জানতে পারি কোন কোন কোশ্চেন বারবার আসতেছে। কিন্তু এফসিপিএস এর কোশ্চেন, প্রথম কথা হলো এফসিপিএস এর কোশ্চেন সম্বন্ধে আমরা ওই হাতে পাই না। দ্বিতীয় কোশ্চেন হলো আমরা কেন জানি না, সবাই মানে প্রিভিয়াস ইয়ারে যারা পাশ করেছেন শুধু তাদের কাছ থেকেই শুনি যে ভাই কি কি কোশ্চেন এসেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা পাশ করেছেন তাদের তো অবশ্যই জিজ্ঞেস করবেন, তো যারা পাশ করতে পারেনি উনাদের কাছ থেকেও জিজ্ঞেস করবেন। পাশ করতে পারলেই উনি ভালো হয়ে গেছেন, আরেকজন পাশ করতে পারেনি, যারা পাশ করেছেন তারা তো অবশ্যই নিজেদের যোগ্যতায় পাশ করেছেন। আর কেউ যদি পাশ করতে না পারেন, আপনারা যারা এই ক্লাসটি করতেছেন, আপনারা যদি একবারে পাশ করতে না পারেন, আমি আপনাদের সকলকে বলবো কখনোই ধৈর্য হারা হবেন না, লেগে থাকবেন। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটাই হলো লেগে থাকার ডিগ্রি, যারা লেগে থাকবেন তারাই চান্স পাবেন। তাই যারা একবার খারাপ করছে বা 2বারও খারাপ করছে, 3বার খারাপ করছে, যারাই খারাপ করুক ওনাদের কাছ থেকে আপনারা কোশ্চেন শুনবেন, টপিক শুনবেন, তাহলেই জানতে পারবেন কিভাবে কোশ্চেন রিপিটেশন হয়। আপনারা যদি বেশি না, আপনারা যদি লাস্ট 3 to 4 ইয়ার্স এর কোশ্চেনটা একটু ঘাটেন আপনাদের গাইনোকোলজি, যে 2017 সালে, 18 সালে, 19-এ, 2020-তে এবং 2021 এর লাস্ট মানে জুলাইয়ে মানে কি ধরনের কোশ্চেন এসেছে, এগুলো যদি আপনারা একটু দেখতে পারেন তাহলে আপনারা মোটামুটি ভালো ধারণা পেয়ে যাবেন যে আজকের ক্লাসে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। যদিও আমি আপনাদের কিছুটা হলেও ধারণা দিয়ে দিব, আজকে টপিকগুলো যাব আমি বলে দিব কোন কোন টপিক আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন টপিক আপনি কিভাবে পড়বেন। এবং পরীক্ষার আগের রাতে আপনি যদি নিওপ্লাসিয়াটা খুলেন, শীটটা খুলেন, আপনার কোন টপিক 2-3টি মাস্ট পড়ে যেতেই হবে, সেগুলো আমি আপনাদের পড়ার মাঝে এবং শেষে বলে দেওয়ার চেষ্টা করব। সো আর দেরি না করে আজকে আমি আপনাদের সেশনের মেইন আলোচনায় চলে যাই। আপনাদের শীটটা অনেক বড়, নিওপ্লাসিয়ার শীটটা বড় শীটটা দেখে আপনাদের ভয় পাবার কিছু নেই। এই শীটে সবকিছু আপনাদের পড়তে হবে না, হ্যাঁ, অন্তত পার্ট 1 পরীক্ষার এন্ট্রান্স এক্সামের জন্য সবকিছু পড়ার প্রয়োজন নেই। আপনি যদি রেসিডেন্সি বা অন্য কোনো এক্সাম দিতে যান হয়তো আরো অনেক অনেক বেশি আপনাদের পড়তে হতে পারে, ঠিক আছে। তো শীটের একদম শুরুতেই আমি যদি আসি, আমি ফার্স্টে বলে দেই, পরে আমি আপনাদের শীট দাগিয়ে দিব। হ্যাঁ, সেল সাইকেল আপনাদের ইতিমধ্যে যদি হিস্টোলজি ক্লাস হয়ে থাকে আপনারা সেল সাইকেল সম্বন্ধে বিশদ অনেক কিছু পড়েছেন, আর যদি না হয়ে থাকে আমি আপনাদের জাস্ট একটু ধারণা দিই সেল সাইকেল সম্বন্ধে আপনাদের নিওপ্লাসিয়া কি কি লাগবে। সেল সাইকেল, তো আপনাদের ফার্স্টে জানতে হবে যে সেল সাইকেল
বিষয়টা কি, হোয়াট ইজ সেল সাইকেল? হ্যাঁ, সেল সাইকেলটা হলো এক ধরনের সাইকেল যেটা ঘূর্ণায়মান সাইকেল। দুইটা জিনিস এটার মধ্যে ঘূর্ণায়মান থাকে। নাম্বার 1 মাইটোসিস, নাম্বার 2 ইন্টারফেজ। ইন্টারফেজ মাইটোসিস, ইন্টারফেজ মাইটোসিস, মাইটোসিসের পরে হবে ইন্টারফেজ, ইন্টারফেজের পরে আবার কি হবে, মাইটোসিস। এই যে একটা ঘূর্ণায়মান সাইকেল, এটাকে কি বলা হয়, সেল সাইকেল। তো সেই সেল সাইকেল থেকে আমাদের পড়ার মেইন টপিকটাই হলো মাইটোসিস না ইন্টারফেজ। মাইটোসিস নিয়ে তো আপনাদের সেল ডিভিশনে হবে, আমরা ইন্টারফেজ নিয়ে আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে। ইন্টারফেজ ফার্স্টেই বলে নেই, ইন্টারফেজে আপনার কয়টা ফেজ থাকে। নাম্বার 1 জি নট, নাম্বার 2 জি 1, নাম্বার 3 এস, নাম্বার 4 জি 2। জি নট, জি 1, এস এবং জি 2। যে জিনিসটা আপনাদের জানা রাখতে হবে, জি নট এই ফেজটার কোনো ফাংশন নেই। দিস ইজ দ্য পার্মানেন্ট রেস্টিং ফেজ, দিস ইজ দ্য পার্মানেন্ট রেস্টিং ফেজ। তাই জি নট ফেজটার কোনো ফাংশন নেই, ঠিক আছে। আমাদের তিনটা জিনিস পড়তে হবে, জি 1, এস এবং জি 2। জি 1, এস, জি 2, এম, মাইটোসিস। দিস ইন্টারফেজ, জি 1, এস, জি 2 তিনটা মিলে হলো ইন্টারফেজ হবে, দেন মাইটোসিস। দিস কল্ড সেল সাইকেল। ওকে, নাও কাম। এস মিন্স কি, সিনথেটিক ফেজ। সিনথেটিক কি সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন হয়। ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন হয় এস ফেজে। তো এটার নাম যেহেতু সিনথেসিস, সিনথেটিক ফেজ কি সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন হয়। এস ফেজের আগের ফেজের নাম জি 1 ফেজ, তাই এর নাম হলো প্রি সিনথেটিক। এবং এস ফেজের পরের ফেজের নাম হলো জি 2, তাই এর নাম হলো পোস্ট সিনথেটিক। সিনথেটিক এস ফেজ, এর আগের ফেজের নাম হলো প্রি সিনথেটিক জি 1, এবং এস ফেজের পরের ফেজের নাম হলো জি 2, যেটা হলো পোস্ট সিনথেটিক, ঠিক আছে। এখন এস ফেজের ফাংশন আমরা জেনে গেছি, ডিএনএ রেপ্লিকেশন ও ডিএনএ সিনথেসিস হয় এস ফেজে। জি 1 ফেজের ফাংশন হলো আপনার এই ফেজে আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন তৈরি হয়। রেগুলেটরি প্রোটিন, এই ফেজে আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন তৈরি হয়। ঠিক একইভাবে জি 2 ফেজেও আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন তৈরি হয়। বুঝতে পারছেন সবাই? জি 1 এবং জি 2 ফেজের ফাংশন সেম, বাট ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ইজ ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? জি 1 ফেজেও আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন তৈরি হচ্ছে, জি 2 ফেজেও আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন তৈরি হচ্ছে, বাট দেয়ার সিগনিফিকেন্স ইজ ডিফারেন্ট। হোয়াট? দ্যাট RNA and regulatory protein that forms in G1 helps in DNA synthesis. Synthesis in S phase. মানে হলো G1 ফেজে যে RNA and regulatory প্রোটিনটা তৈরি হয়, এর পরের ফেজটা কি S ফেজ। S ফেজে DNA সিনথেসিস হয়, তাই RNA and regulatory প্রোটিন যেটা G1 ফেজে তৈরি হইতাছে, এর কাজ হলো S ফেজের DNA সিনথেসিস করা, ঠিক আছে। আর G2 ফেজে যে RNA and regulatory প্রোটিনটা তৈরি হইতাছে, তার কাজ হলো M ফেজে মানে মাইটোসিস করা, ঠিক আছে। ক্লিয়ার সবাই? আবার বলতেছি, ইন্টারফেজ হলো আমার চারটা ফেজ, G0, G1, S এবং G2, ঠিক আছে। G0 পার্মানেন্ট রেস্টিং ফেজ, এটা নিয়ে আমার আর কথা বলার কিছু নেই। এখন S ফেজের নাম সিনথেটিক ফেজ,
কি সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন হয়, শেষ। এর আগের ফেজের নাম প্রি সিনথেটিক অর G1, পরের ফেজের নাম G2 অর পোস্ট সিনথেটিক, ঠিক আছে। তো G1 ফেজে তৈরি হয় আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন, যার কাজ হলো ডিএনএ সিনথেসিস করা এস ফেজে, এবং G2 ফেজে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন তৈরি হয়, যার কাজ হলো এম ফেজের মাইটোসিস ডিভিশন করা। This is all about cell cycle, you have to know. Now let's come the next point about cell cycle. আপনাদের শীটে আছে দেখবেন রেডিও সেন্সিটিভ, কেমো সেন্সিটিভ, পেজ নাম্বার 7, 7 নাম্বার পেজে আছে আপনাদের রেডিও সেন্সিটিভ ফেজ, কেমো সেন্সিটিভ ফেজ, কেমো রেজিস্ট্যান্ট ফেজ, রেডিও রেজিস্ট্যান্ট ফেজ, ঠিক আছে। এখানে আপনারা একটু এভাবে লিখে রাখেন, রেডিও সেন্সিটিভিটি and chemosensitivity, রেডিও সেন্সিটিভিটি এন্ড কেমোসেন্সিটিভিটি, ঠিক আছে। রেডিও সেন্সিটিভিটি হলো M গ্রেটার দেন G2 গ্রেটার দেন G1 গ্রেটার দেন S, আর কেমোসেন্সিটিভিটি হলো S M G2 G1, ঠিক আছে। নাও রেডিও সেন্সিটিভিটি হলো M গ্রেটার দেন G2 গ্রেটার দেন G1 গ্রেটার দেন S, আর কেমোসেন্সিটিভিটি হলো S গ্রেটার দেন M গ্রেটার দেন G2 গ্রেটার দেন G1। তো এটা দ্বারা কি বুঝাইলো, সেটা হলো আপনাদের মোস্ট বা রেডিও সেন্সিটিভ ফেজ M, রেডিও রেজিস্ট্যান্ট ফেজ S, কেমোসেন্সিটিভ ফেজ S, কেমো রেজিস্ট্যান্ট ফেজ G1। আপনাদের সিঙ্গেল বেস্ট আসলে এভাবে আসে আপনাদের কোশ্চেন যে রেডিও সেন্সিটিভ ফেজ M, রেডিও রেজিস্ট্যান্ট ফেজ S। ধরেন আপনাদের সিঙ্গেল বেস্ট কোশ্চেনে এসেছে রেডিও সেন্সিটিভ ফেজ কোনটা, আপনি আনসার করবেন M, আপনাদের M পরীক্ষা নিয়ে আপনি আনসার করবেন কি G2, ঠিক আছে। কেমো সেন্সিটিভ ফেজ আনসার হলো S, যদি S না পান আপনি M দিবেন। একইভাবে রেডিও রেজিস্ট্যান্ট ফেজ হলো S, কেমো রেজিস্ট্যান্ট ফেজ হলো G1। মানে আপনাদের শীটে আছে দেখবেন পেজ নাম্বার 7 এ রেডিও সেন্সিটিভ ফেজ, রেডিও রেজিস্ট্যান্ট ফেজ, কেমো সেন্সিটিভ ফেজ, কেমো রেজিস্ট্যান্ট ফেজ। এখন আপনারা লিখে নেন সবাই শীটে রেডিও সেন্সিটিভ M, রেডিও রেজিস্ট্যান্ট S, কেমো সেন্সিটিভ S, কেমো রেজিস্ট্যান্ট G1। ওকে, এখন আপনারা একটু কষ্ট করে 7 নাম্বার পেজে আসেন শীটের সেল সাইকেল, পেজ নাম্বার 7। এখানে এসে 1 স্টার দিয়ে দেখাবেন। আপনাদের জন্য এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট যেই কথাগুলো বলেছি, G1 ফেজের ফাংশন পড়বেন, S ফেজের ফাংশন পড়বেন, G2 ফেজের ফাংশন, একটা লাইন করে বলেছি যে একটা লাইন মনে রাখলেই হবে। আর কেমো সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্ট, কেমো রেজিস্ট্যান্ট এন্ড রেডিও সেন্সিটিভ, এই 4টা ফেজ যেগুলো আপনাদের শীটে আছে আমি যেভাবে লিখে দিয়েছি সেগুলো একটু জাস্ট সিরিয়ালটা মনে রাখলে আপনারা পারবেন, ঠিক আছে। এখন আসেন নেক্সট টপিক। আপনাদের হিলিং হেমোডাইনামিক্স ক্লাস যদি হয়ে থাকে আপনারা সবাই এটা জেনে গেছেন যে ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু, আমাদের বডিতে হাউ মেনি টাইপস অফ সেল আছে, হ্যাঁ 3 টাইপ সেল আছে, আপনারা সবাই জানেন, লেবাইল সেল, স্টেবল সেল এন্ড পার্মানেন্ট সেল। লেবাইল সেল, স্টেবল সেল এন্ড পার্মানেন্ট সেল, ঠিক আছে। পার্মানেন্ট সেলের উদাহরণ 3টা সবাই জানেন আপনারা, সেটা হলো ব্রেইন অর নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, দিস ইজ আর পার্মানেন্ট সেল। লেবাইল সেল কি কি, জাস্ট 2টা एग्जांपल মনে রাখবেন, অল লাইনিং এপিথেলিয়াম ইন দা বডি এন্ড হেমাটোপয়েটিক সেলস ইন দা বোন মেরো, ঠিক আছে। আবার বলি, পার্মানেন্ট সেল 3টা, নিউরন, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, এবং লেবাইল সেল 3টা, কি কি, সরি 2টা। নাম্বার 1, all lining epithelium in the body, all lining epithelium in the body and hematopoietic stem cells in the bone marrow। এছাড়া যত সেল আছে বডিতে all are under in the stable। লেবাইল সেল হলো 2টা, all lining epithelium and hematopoietic cells in the bone marrow, আর 3টা হলো আপনাদের পার্মানেন্ট। এছাড়া যা আছে সবগুলোই আপনাদের কিসের উদাহরণ, স্টেবল, বা আপনাদের আরেকটা নাম যেটা আপনাদের পরীক্ষায় আসে সেটা হলো কুইসেন্ট। স্টেবলের আরেকটা নাম হলো কুইসেন্ট, আপনাদের শীটে আছে, এটাই হলো আপনাদের एग्जांपल। এখন আমি আপনাদের যেটার জন্য এখানে আসা সেটা হলো
ল্যাবাইল সেল থাকবে ইন্টারফেজের G1 স্টেজে। ল্যাবাইল সেল থাকবে ইন্টারফেজের G1 ফেজে। এটা আপনারা একটু শিটে লিখে রাখতে পারেন। বাট স্টেবল অ্যান্ড পার্মানেন্ট বোথ আর ইন G0 ফেজ। ল্যাবাইল সেল থাকবে G1 ফেজে এবং স্টেবল এবং পার্মানেন্ট দুইটাই থাকবে G0 বা G0, যে নামে বলেন G0 বা G0 স্টেজে। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন নেই, ভাইয়া ল্যাবাইল সেল তো কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, ল্যাবাইল সেলের আরেকটা নাম হলো কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, তো সেটা G1 ফেজে থাকবে ভালো, কারণ G1 ফেজে থাকে, এস এ যাবে, G2 তে যাবে, মাইটোসিসে সেল ডিভিশন হবে, এটা অল কন্টিনিউয়াসলি ডিভাইডিং, বুঝলাম। পার্মানেন্ট মানে নন ডিভাইডিং, এটা G0 এ আছে, ঠিক আছে। তো স্টেবল তো ডিভাইড করবে, তো সেটা যদি G0 এ থাকে তাহলে তো সে পার্মানেন্ট রেস্টিং অবস্থায় চলে গেল, তাহলে সেটা কি ডিভাইডেশন তো করতে পারবে না যদি G0 এ থাকে, এজ দেয়ার ইজ নো ফাংশন অফ G0। সেটা হলো, আমি আপনাদের একটা কথা বলি, স্টেবল সেল মানে কি, লিভারের সেল একটা স্টেবল সেল, কিডনির সেল একটা স্টেবল সেল, ঠিক আছে। এখন স্টেবল সেল যদি G0 এ না থেকে G1 এ থাকে, কন্টিনিউয়াসলি ডিভাইড করে, আমার আপনার সবারই লিভার বড় হয়ে যাবে, কিডনি সবারই বড় হয়ে যাবে, কারণ কন্টিনিউয়াসলি ডিভাইডিং হতে থাকবে। তো যদি সেল ডিভিশনে থাকে সবারই লিভার বড় হবে, সবারই কিডনি বড় হবে, কিন্তু আসলে তো তা হয় না। কেন? স্টেবল সেল থাকবে G0 এ, যখন তার প্রয়োজন পড়বে, ধরেন কোনো পেশেন্টের সিরোসিস অফ লিভার আছে অথবা কিডনিতে ক্যান্সার আছে, তখন তার পার্শিয়াল নেফ্রেক্টমি করা হলো, পার্শিয়াল হেপাটেকটমি করা হলো, তখন পার্শিয়াল হেপাটেকটমি করার পরে, নেফ্রেক্টমি করার পরে সিগন্যাল যাবে G0 ফেজে স্টেবল সেলের কাছে যে আমার বডিতে এখন লিভার প্রয়োজন, তোমরা এখন ইয়েতে আসো, সেল ডিভিশনে ঢুকো, তখন তারা G0 থেকে G1 এ যাবে। বুঝতে পারছেন সবাই? তার মানে প্রয়োজন অনুসারে স্টেবল সেল G0 থেকে G1 এ যাবে, কিন্তু পার্মানেন্ট সেল G0 থেকে আর কোথাও যাবে না। ল্যাবাইল সেল G1 এই থাকবে, স্টেবল G0 এ থাকবে, তাদের প্রয়োজন অনুসারে তারা সেল ডিভিশনে ঢুকে G1 ফেজে গিয়ে তারা ডিভাইডেশন করবে। বাট পার্মানেন্টলি G0 এই থাকবে, তারা G0 থেকে কখনো সরবে না। এটা আপনাদের বলার কারণ, আপনাদের এক্সামে একবার স্টেম এসেছিল, স্টেবল সেল রিসাইড ইনটু দা G0 ফেজ বা G0 ফেজ, দ্যাট ইজ ট্রু, তারা G0 ফেজেই থাকে, ঠিক আছে। আসেন পেজ নাম্বার 4, ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু। আমি আপনাদের যে কথাগুলো বললাম, লেভাইল, স্টেবল এন্ড পার্মানেন্টের জাস্ট এক্সাম্পল গুলো পড়বেন, এবং যেই ইন্টারফেজের কোন স্টেজে কোনটা থাকে, জাস্ট এতগুলো এই কয়েকটা কথা মনে রাখলেই চলবে। আসেন স্টেম সেল, পেজ নাম্বার 5, আর ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু হলো পেজ নাম্বার 4। এখন আসেন পেজ নাম্বার 5, স্টেম সেলস। ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যুকে আমি কোনো স্টার্ট দিইনি, কারণ এটা হিলিং হেমোডাইনামিক্সে আপনাদের হয়তো পড়ানো হয়ে গেছে, সেখানে আপনাদের বলা হয়েছে এটা কতটুকু ইম্পর্টেন্ট। নিওপ্লাসিয়ার ক্ষেত্রে এটা কোনো স্টার্ট দেওয়ার যোগ্য না। আসেন এখন স্টেম সেলস। হ্যাঁ, স্টেম সেল হলো দুই প্রকার, এমব্রায়োনিক স্টেম সেল এবং টিস্যু স্টেম সেল। আপনাদের শিটে আছে এমব্রায়োনিক স্টেম সেল আর টিস্যু স্টেম সেল। সেই টিস্যু স্টেম সেলের আরেকটা নাম হলো সোমাটিক স্টেম সেল, আরেকটা নাম হলো অ্যাডাল্ট স্টেম সেল। তার মানে কয় প্রকার স্টেম সেল? দুই প্রকার। একটা হলো এমব্রায়োনিক স্টেম সেল, আরেকটা হলো টিস্যু স্টেম সেল, অথবা সোমাটিক স্টেম সেল, অথবা অ্যাডাল্ট স্টেম সেল। দিস আর অল সেম, টিস্যু স্টেম সেল অর সোমাটিক স্টেম সেল অর অ্যাডাল্ট স্টেম সেল, ঠিক আছে। এটা হলো দুই প্রকার। আর স্টেম সেলের দুইটা প্রপার্টি আছে, দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা asymmetrical division, another is self renewal. স্টেম সেলের দুইটা প্রপার্টি আছে, নাম্বার 1 asymmetrical division, নাম্বার 2 self renewal। এখন একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করি দুইটা টাইপস নিয়ে এবং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যেটা আপনাদের লাগবে। হোয়াট ইজ asymmetrical division? ধরেন একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেল হবে। দিস টু ডটার সেল আর আইডেন্টিক্যাল টু দিস মাদার সেল। তার মানে এই দুইটা ডটার সেলের ক্যারেক্টারিস্টিক্স বা সবকিছুই মাদার সেলের মতো। এই ডটার সেল আবার ডিভাইড হয়ে দুইটা ডটার সেল তৈরি করবে।
দিস ডটার সেল ডিভাইডে আরো দুইটা ডটার সেল তৈরি করবে। তখন এই দুইটা ডটার সেলের জন্য এই ডটার সেলটা হলো মাদার সেল। দিস অল আর আইডেন্টিক্যাল টু দিস ডটার সেল, ঠিক আছে? তো দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। একটা সেল থেকে দুইটা সেল হইলো, পরে এই সেল থেকে আরো দুইটা, এই সেল থেকে আরো দুইটা, এই চারটা সেল হইতেছে। দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। নাও হোয়াট ইজ অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন? মাদার সেল ডিফারেন্সিয়েট হয়ে একটা ডটার সেল তৈরি করতে পারে, আর একটা আনডিফারেন্সিয়েটেড অবস্থায় মাদার সেলই থেকে যায়। একটা মাদার সেল ডিফারেন্সিয়েট হয়ে একটা ডটার সেল তৈরি করবে, আর একটা আনডিফারেন্সিয়েটেড অবস্থায় মাদার সেলই থেকে যায়, ঠিক আছে? আর এই মাদার সেলের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমি আপনাদের বলেছি। মাদার সেলের একটা হলো অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন, যেটা করলো মাদার সেল। তার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো সেলফ রিনিউয়াল। সেলফ রিনিউয়াল। এখন এই দুইটা ক্যারেক্টারিস্টিক্সই কেন দিল সৃষ্টিকর্তা স্টেম সেলকে, সেটা একটু আপনাদের এক্সপ্লেইন করে দেই। ধরেন প্রত্যেকেরই বাসায় স্টেম সেলের একটা বাসা আছে, বাসায় না, প্রত্যেকেরই শরীরে স্টেম সেলের একটা বাসা আছে। ধরেন আমার বডিতে স্টেম সেলের বাসায় স্টেম সেল আছে 10টা স্টেম সেল আছে। এখন আমার বডিতে হাত কেটে গেল বা কোনো ইনজুরি হলো, এখানে 5টা সেল মারা গেছে। আমার হাতে এখানে কেটে গেছে, 5টা সেল এখানে মারা গেছে। তো এই যে 5টা সেল মারা গেছে, কিছুদিন পর হাত তো একদম আগের মতো হয়ে যাবে। কিভাবে আগের মতো হবে? কারণ এখানে সেল আসবে, সেল এসে রিপেয়ার হবে, রিজেনারেশন হবে, হয়ে আগের মতো হয়ে যাবে। এখানে 5টা সেল মারা গিয়েছিল, এই 5টা সেল কে পূরণ করছে? স্টেম সেল তার বাসা থেকে 5টা সেল পাঠিয়ে দিছে। তার বাসায় সেল কয়টা আছে? 5টা। কিছুদিন পরে পায়ে আবার ইনজুরি হইলো, ওইখানে আরো 5টা সেল মারা গেল। আরো 5টা সেল মারা যাওয়ার পরে এই বাসা থেকে 5টা সেলও চলে আসলো। এখন স্টেম সেলের বাসায় কয়টা আছে? কোনো সেল নাই। তো এখন পরবর্তীতে আমার বডিতে যখন আমাদের তো প্রতিদিনই অনেক ইনফেকশন হয়, প্রতিদিনই অনেক সেল ইনজুর্ড হয়। আপনার হাত যখন একটা দরজার সাথে এরকম বাড়িও খায়, তখনও আমার এখানকার সেলগুলো মারা যায়। তো এরপরে যখন আমার বডিতে সেলের প্রয়োজন হবে, কে আমাকে সেল সাপ্লাই দিবে? আমার বডি রিপেয়ার রিজেনারেশন কিভাবে হবে? কারণ আমার তো সব শেষ, হিলিং আমার কিভাবে হবে? স্টেম সেলের বাসায় তো কোনো সেল নেই। তাহলে তো আমার তখন সেপ্টিসেমিয়া ডেভেলপ করবে, আমার তখন আলটিমেটলি সেপসিস ডেভেলপ করে, তো তখন আমার ডেথ হবে। তো এরকম তো আসলে হয় না। আমাদের অজান্তে আমাদের বডির এত এত সেল মারাও যাচ্ছে, আমাদের সেই সেলের অভাব পূরণ হয়ে যাচ্ছে স্টেম সেলের মাধ্যমে। তো কিভাবে হয় দেখেন, এই 10টা স্টেম সেল থেকে যখন 5টা সেল আসে, আর 5টা সেল যখন এখানে থেকে যায়, তখন এই 5টা সেলের মধ্যে মাদার সেল থাকে। অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন আমি বলেছিলাম, অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনের মাধ্যমে একটা ডটার সেল হয়, আর একটা আনডিফারেন্সিয়েটেড অবস্থায় মাদার সেল থাকে। তার মানে এই 5টা সেলের মধ্যে মাদার সেল আছে, অবশ্যই থাকতে হবে অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনের কারণে। এবং সেই মাদার সেলের সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি আছে। ফর দিস রিজন, এই সেলফ রিনিউয়াল ক্যাপাসিটির মাধ্যমে এই মাদার সেল জানে তার বাসায় কতটা সেল তৈরি করে রাখা প্রয়োজন। ওই যে 10টা বলেছিলাম, সে আবার সেই 5টা থেকে আবার 10টা তৈরি করে রাখবে। পরে আরেকটা ইনজুরি হবে, 2টা চলে গেল, আরো 8টা থাকলো, ধরেন সে 8টা আবার সেলফ রিনিউয়ালের মাধ্যমে আবার 10টা তৈরি করে রাখবে। তার মানে তার বডিতে সবসময় সে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে, যে বডিতে যে কোনো সময় যে কোনো ইনজুরি হইলে সেজন্য হিলিং মেকানিজমে কাজে আসতে পারে। দ্যাটস ওয়াই স্টেম সেল মেনটেনিং আওয়ার টিস্যু হোমিওস্টেসিস। ঠিক আছে, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মেকানিজম অফ আওয়ার বডিজ হিলিং। আশা করি আপনারা সবাই এখন বুঝতে পারছেন যে আমাদের বডিতে এই যে এত এত ইনজুরি আমাদের প্রতিদিন হচ্ছে এবং সেটা হিলিং হয়ে যায়, সেটা কিভাবে হয়। ঠিক আছে, আসেন আমরা স্টেম সেলে আসি। পেজ নাম্বার 5, স্টেম সেল পেজ নাম্বার 5। আপনারা একটু স্লাইডটা দেখেন। স্টেম সেল পেজ নাম্বার 5-এ আপনাদের আছে এমব্রায়োনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বেন। তারপরে দুইটা টাইপস আছে, দেখেন এমব্রায়োনিক স্টেম সেলস এন্ড টিস্যু স্টেম সেলস। এমব্রায়োনিক স্টেম সেলের 5 নাম্বার পয়েন্টে আসেন, দেখেন এখানে লেখা আছে বিকজ দিস সেলস আর টোটিপোটেন্ট। হ্যাঁ, তো টোটিপোটেন্ট আপনাদের স্লাইডটা একটু ভালো করে লক্ষ্য করে, স্লাইডটার মধ্যে লেখা আছে যে এমব্রায়োনিক স্টেম সেলস দিস সেলস আর প্লুরিপোটেন্ট। লক্ষ্য করছেন সবাই? দেখেন রেড কালার দিয়ে মার্ক করা আছে, এই দেখেন বিকজ দিস সেলস আর প্লুরিপোটেন্ট। দেখছেন লেখা আছে যে রেড ইয়েতে। তো আপনাদের শীটে লেখা আছে টোটিপোটেন্ট। এই আমি যে স্লাইডটা দেখাচ্ছি, আপনাদের শীটটা আমারই তৈরি করা, সেটা হলো আপনাদের রবিনস বেসড। আমার যে স্লাইডগুলো ওইগুলো সবগুলা কোনো না কোনো মেইন বইয়ের, এখানে
আপনাদের বেলিয়ান লাভ আছে, দত্ত থেকে করা আছে, মেডিসিনে ডেভিডসন আছে এখানে, বাট মেইনলি তৈরি করা হলো আপনাদের রবিন্স থেকে স্লাইডগুলো তৈরি করা, সবগুলোই মেইন বইয়ের স্লাইড। তো দেখেন এখানে ল্যাংম্যানের যে এমব্রায়োলজি আছে সেখান থেকে এই স্লাইডটা নিয়েছি আমি। দেখেন এখানে লেখা আছে বিকজ দিস সেলস আর প্লুরিপোটেন্ট। তো এটা একটা কনফিউজিং, আপনাদের পরীক্ষায় স্টেমও এসেছে যে টোটিপোটেন্ট না প্লুরিপোটেন্ট কোনটা ট্রু দিবেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের শীটে যেখানে টোটিপোটেন্ট লেখা আছে সেখানে অবলিক দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে আপনারা প্লুরিপোটেন্টও লিখে রাখেন। আপনাদের পরীক্ষায় যদি আসে স্টেম সেলস ফ্রম এমব্রায়োস আর টোটিপোটেন্ট আপনারা ট্রু দিবেন, আপনারা যদি আসে স্টেম সেলস ফ্রম এমব্রায়োস আর প্লুরিপোটেন্ট তাহলেও ট্রু দিবেন, কারণ আপনি জানেন না কোথা থেকে কোশ্চেনটা করছে। তো ইট ইজ বেটার টু গিভ আনসার এজ ট্রু। হ্যাঁ, টোটিপোটেন্টও ট্রু, প্লুরিপোটেন্টও ট্রু, দুইটাই কেন ট্রু দিবেন আমি তো আপনাদের এক্সপ্লেন করলাম, একটা রবিন্সে আছে একটা ল্যাংম্যানসে আছে। তো আমি রবিন্সের পিকচারটা একটু আপনাদের এক্সপ্লেন করি, আপনারা বুঝতে পারবেন দুইটাই কেন ট্রু। দিস ইজ দ্য পিকচার, আপনাদের পেজ নাম্বার 5 এ সেটা দেয়া আছে। দেখেন দেখেন এই যে টোটিপোটেন্ট স্টেম সেল জাইগোট, এটার যে ইনার সেল মাস আছে ডিভাইড হয়ে যে ইনার সেল মাসের ব্লাস্টোসিস্ট, এখান থেকে আসে প্লুরিপোটেন্ট স্টেম সেলস। দেন দিস প্লুরিপোটেন্ট স্টেম সেলকে কালচার করলে আমরা পাই এমব্রায়োনিক স্টেম সেলস। তাই ইন এ সেন্স এমব্রায়োনিক স্টেম সেলসটা আমরা কোথা থেকে পাই? প্লুরিপোটেন্ট স্টেম সেলস। তাই এমব্রায়োনিক স্টেম সেল যদি প্লুরিপোটেন্ট আসে দিস মাস্ট বি ট্রু। এবং ইন এ বিগার সেন্স প্লুরিপোটেন্ট স্টেম সেলসটা আসতেছে টোটিপোটেন্ট স্টেম সেল থেকে, যে টোটিপোটেন্ট স্টেম সেল ইনার সেল প্লুরিপোটেন্ট থেকেই আসতেছে এমব্রায়োনিক স্টেম সেলস। তাই এমব্রায়োনিক স্টেম সেলস প্লুরিপোটেন্ট থেকে আসে, সেটা আসে টোটিপোটেন্ট থেকে। তাই ইন এ সেন্স এমব্রায়োনিক স্টেম সেলস আর প্লুরিপোটেন্ট আসলেও ট্রু দিবেন, টোটিপোটেন্ট আসলেও ট্রু দিবেন। ঠিক আছে, এটা নিয়ে কোনো কখনো কনফিউশন থাকবেন না। আসেন নেক্সট আছে আপনাদের অ্যাডাল্ট স্টেম সেলস বা টিস্যু স্টেম সেল। এটা আপনাদের টোটিপোটেন্ট না প্লুরিপোটেন্ট না কি এটা আপনাদের শীটে লেখা নেই। দেখেন এখানে রেড মার্ক করে এখানে লেখা আছে অ্যাডাল্ট স্টেম সেল দেয়ারফর আর মাল্টিপোটেন্ট নট প্লুরিপোটেন্ট। হ্যাঁ, তাই আপনাদের শীটে একটু কষ্ট করে লিখে রাখেন অ্যাডাল্ট স্টেম সেলের জায়গায় যে দেয়ারফর আর দে আর মাল্টিপোটেন্ট, এই কথাটা একটু লিখে রাখেন। আচ্ছা, তার মানে কি অ্যাডাল্ট স্টেম সেলটা কি? দেয়ারফর দে আর মাল্টিপোটেন্ট নট প্লুরিপোটেন্ট। আরেকটু আমরা লক্ষ্য করি স্লাইডটার দিকে যে এমব্রায়োনিক স্টেম সেলস, এমব্রায়োনিক স্টেম সেল they have the potential for curing a variety of diseases including diabetes, Alzheimer's, Parkinson's, anemia, spinal cord injury and many others. And like embryonic stem cells, we can use adult stem cells also in the therapeutic purpose like Parkinson's disease. So this is the question of previous exam. The following statements are true for stem cells. Stem cells from embryos are pluripotent, true. Adult tissues do not contain stem cells, false. Stem cells can be used in therapeutic purpose, true. Stem cells have self-renewal capacity, true. Stem cells are capable to generate one cell lineage. এটা কি হবে? আসেন একটু শর্ট করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করি। যে আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম টোটিপোটেন্ট, pluripotent, multipotent. What is totipotent, what is pluripotent and what is multipotent? ঠিক আছে, আসেন আমরা সবাই জানি এমব্রায়োনিক টিস্যুর তিনটা লেয়ার থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম। এমব্রায়োনিক টিস্যুর এই তিনটা লেয়ার থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। ঠিক একইভাবে এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুর একটা নাম হলো প্লাসেন্টা। এমব্রায়োনিক টিস্যুর তিনটা লেয়ার আছে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এবং এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুর একটা লেয়ারের নাম হলো প্লাসেন্টা। এখন যেই সেল এমব্রায়োনিক তিনটা লেয়ার প্লাস এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা তৈরি করতে পারবে তার নাম টোটিপোটেন্ট। তার মানে টোটিপোটেন্ট হলো এমব্রায়োনিক তিনটা লেয়ার তৈরি করতে পারবে প্লাস এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা তৈরি করতে পারবে, দিস ইজ টোটিপোটেন্ট। ঠিক আছে, যেই সেল এক্সট্রা এমব্রায়োনিক লেয়ার তৈরি করতে পারবে না, শুধুমাত্র
তিনটা এমব্রায়োনিক টিস্যু তৈরি করতে পারবে, মানে তিনটা এমব্রায়োনিক টিস্যু তৈরি করতে পারবে, নট এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু। দিস ইজ প্লুরিপটেন্ট। বুঝতে পারছেন সবাই? তাহলে মাল্টিপটেন্ট কি? সেটা হলো এমব্রায়োনিক তিনটার মধ্যে যে কোনো দুইটা তৈরি করতে পারবে, এমব্রায়োনিক যে কোনো দুইটা তৈরি করতে পারবে, আর এক্সট্রা এমব্রায়োনিক তো পারবেই না। দিস ইজ কল্ড মাল্টিপটেন্ট। এর থেকে সহজ করে বোঝানো সম্ভব না। আরেকবার বলে দেই, টোটিপটেন্ট হইল টোটিপটেন্ট, প্লুরিপটেন্ট এন্ড মাল্টিপটেন্ট। টোটিপটেন্ট হইল এমব্রায়োনিক টিস্যু তিনটা তৈরি করতে পারবে প্লাস এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু প্লাসেন্টা তৈরি করতে পারবে। প্লুরিপটেন্ট হইল শুধুমাত্র এমব্রায়োনিক তিনটা লেয়ার তৈরি করতে পারবে, কোনো প্লাসেন্টা বা এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু তৈরি করতে পারবে না। মাল্টিপটেন্ট হইল এমব্রায়োনিক লেয়ার যে কোনো দুইটা তৈরি করতে পারবে। এনে তিনটা প্লাস এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা, এর থেকে এক্সট্রা এমব্রায়োনিক একটা বাদ দেন, তাহলে প্লুরিপটেন্ট হবে। প্লুরিপটেন্টের তিন লেয়ার থেকে যে কোনো দুই লেয়ার তৈরি করতে পারলে মাল্টিপটেন্ট। এবং এই মাল্টিপটেন্ট হলো অ্যাডাল্ট স্টেম সেল, আর এই টোটিপটেন্ট আর প্লুরিপটেন্ট হলো এমব্রায়োনিক স্টেম সেল। ওকে, তাহলে এখন দেখেন আপনাদের যে পরীক্ষা স্টেমে আসছে, স্টেম সেলস আর ক্যাপেবল টু জেনারেট ওয়ান সেল লিনিয়েজ, মানে তার সে যে কোনো একটা লেয়ার তৈরি করার তার ক্ষমতা আছে কিনা? অবশ্যই আছে। স্টেম সেলের তো আপনাদের বোর্ডের দিকে ওই তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন তার তিনটা লেয়ারই তৈরি করার ক্ষমতা আছে, এমনকি তার এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু প্লাসেন্টা পর্যন্ত তৈরি করার তার ক্ষমতা আছে। ঠিক আছে, তাই যে কোনো একটা সেল লিনিয়েজ সে তৈরি করতে অবশ্যই পারবে। দিস ইজ ট্রু। নাও পেজ নাম্বার 10, ডিসপ্লাসিয়া এন্ড কার্সিনোমা ইন সিটু, ইনফিনিটি 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 স্টার। আমি আপনাদের একটু বলে নেই, যদিও ওই টপিকটা পরে পড়াবো, যে ডিসপ্লাসিয়া এবং এর সাথে এখন একটা পড়াবো অ্যানাপ্লাসিয়া, এবং লাস্টের দিকে আজকে একটা টপিক পড়াবো, সেটা হলো টিউমার মার্কার। আপনাদের গাইনিতে যদি দুইটা কোশ্চেন আসে, একটা কোশ্চেন যদি আসে সেটা আসবে টিউমার মার্কার থেকে, দুইটা কোশ্চেন যদি আসে সেটা আসবে টিউমার মার্কার এবং ডিসপ্লাসিয়া থেকে। আর যদি তিনটা কোশ্চেন আসে এই দুইটা থেকে একটা একটা করে আসবে, আর আরেকটা টপিক থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, তার মানে টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট। ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়াটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, খুব ভালো করে পড়বেন। আমি বলে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে, সেগুলোও বলে দেব কোন সালে এসেছে সেগুলো সহ। সেই টপিকগুলো, সেই কোশ্চেনগুলো একটু মাথায় রাখবেন, আশা করি আপনাদের সময় যে কোশ্চেন আসবে সেটারাও পারবেন। আসেন ডিসপ্লাসিয়া। তো ডিসপ্লাসিয়া পড়ানোর আগে জাস্ট আপনারা একটু স্লাইডের পিকচারটা একটু সবাই লক্ষ্য করেন। আপনারা সবাই ইতিমধ্যে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া সম্বন্ধে আপনাদের ধারণা আছে। হাইপারট্রফিতে কি? সেল নাম্বার সেম বাট ইনক্রিজ ইন সাইজ। হাইপারপ্লাসিয়া কি? সেলের সাইজ কি হবে? সেম থাকবে বাট নাম্বার বাড়বে। দেখেন, ইনক্রিজ সেল সাইজ হাইপারট্রফি। হাইপারপ্লাসিয়া সেল নাম্বার বাড়বে বাট বোথ আর নর্মালি অর্গানাইজড। বাট হোয়াট ইজ ইন ডিসপ্লাসিয়া? ডিসঅর্গানাইজড গ্রোথ। দেখেন এইখানে নর্মাল সেল, এই যে ডিসপ্লাসিয়াটা দেখেন কি সুন্দর অর্গানাইজেশন ছিল, কিন্তু ডিসপ্লাসিয়া এসে অর্গানাইজেশন বা ওরিয়েন্টেশন যেটা ছিল সেটাই নষ্ট হয়ে গেছে। তো প্লাসিয়া মানে আমরা সবাই জানি গ্রোথ, ডিস মানে ডিসঅর্ডার্ড, সো ডিসপ্লাসিয়া মিন্স ডিসঅর্ডার্ড গ্রোথ। আপনাদের পেজ নাম্বার 10 এর ফার্স্ট প্যারা একদম লাস্ট লাইন আছে, দেখেন যে লাইনটা আছে যে লস ইন দেয়ার ইউনিফর্মিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল সেল অ্যাজ ওয়েল এজ এ লস ইন দেয়ার আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। আপনাদের ফার্স্ট প্যারাটার লাস্ট লাইনে আছে লস অফ দেয়ার আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। এটাকে আপনারা একটু রেড পেন দিয়ে মার্ক করেন এবং এটার মধ্যে লিখে রাখেন মোস্ট সিগনিফিক্যান্ট ফিচার অফ ডিসপ্লাসিয়া। মোস্ট সিগনিফিক্যান্ট ফিচার অফ ডিসপ্লাসিয়া, এই লাইনটা একটু লিখে রাখেন। ডিসপ্লাসিয়ায় 19 জানুয়ারি এবং 18 জানুয়ারি দুইটা সালে এখান এই লাইনটাই সিঙ্গেল বেস্টে দিয়েছিল। ডিসপ্লাসিয়ায় মোস্ট সিগনিফিক্যান্ট ফিচার অফ ডিসপ্লাসিয়া দেওয়ার পরে এটা ছিল আনসার, সেটা হলো লস অফ দেয়ার আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। এবং অন্য স্টেমগুলা কি ছিল এবং সেগুলা কেন আনসার না সেটা আমি বলতেছি। তার মানে ডিসপ্লাসিয়ায় লস অফ দেয়ার আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন, দিস ইজ দ্য মেইন সিগনিফিক্যান্ট ফিচার। আপনাদের পরীক্ষায় এসেছিল, এটা একটু দাগিয়ে রাখেন। হ্যাঁ, আসেন এই ছবিটার দিকে একটু আমরা তাকাই। নরমাল, নরমাল, হাইপারপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়া,
এই তিনটা পিকচারের মধ্যে একটা কমন সিনারিও আছে, সেটা দেখেন তিনটা পিকচারেরই বেসমেন্ট মেমব্রেনটা কি আছে দেখেন ইনট্যাক্ট। নরমালেরও বেসমেন্ট মেমব্রেন তো ইনট্যাক্টই থাকবে, হাইপারপ্লাসিয়ারও ইনট্যাক্ট, ডিসপ্লাসিয়ারও বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট। যতক্ষণ পর্যন্ত বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট আছে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ রিভার্সিবল কন্ডিশন। ঠিক আছে, সো ডিসপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল কন্ডিশন যদি আপনাদের স্টেমে আসে ট্রু। ইন ডিসপ্লাসিয়া বেসমেন্ট মেমব্রেন ইজ ইনট্যাক্ট, দিস ইজ অলসো ট্রু। ঠিক আছে, তাই নরমালও বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট, হাইপারপ্লাসিয়াতেও বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট এবং ডিসপ্লাসিয়াতেও বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট আছে। তাই ডিসপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল কন্ডিশন ট্রু, ডিসপ্লাসিয়া বেসমেন্ট মেমব্রেন ইনট্যাক্ট থাকে সেই স্টেমটাও কি ট্রু। ওই এখন আসেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাস্টিক সেলস। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাস্টিক সেল, এটা আপনাদের পেজ নাম্বার 10-এই আছে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে নেবেন। কি কি আছে দেখেন, প্লিওমরফিজম আছে, হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও আছে, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস আছে, মাইটোটিক ফিগার আছে, বিজায়ার মাইটোটিক ফিগার, হাই লেভেল অফ মাইটোসিস, এগুলো আছে আপনাদের সেটা আছে না। হাইপারক্রোমাটিক নিউক্লি, অ্যাটিপিক্যাল মাইটোসিস, লস অফ পোলারিটি, হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বেন। তারপর ডিসপ্লাসিয়া ডিফার্স ফ্রম ক্যান্সার, আমি যেটা বললাম যে ল্যাক অফ ইনভেসিভনেস, কারণ বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট থাকে তাই ইনভেট করার যে ক্ষমতা সেটা ডিসপ্লাসিয়ার থাকে না। এন্ড সেকেন্ড রিভার্সিবিলিটি, as their basement membrane is intact, this is a reversible condition. Where basement membrane is breached, then it is regarded as irreversible condition. But in dysplasia, basement membrane is fully intact. For this reason, this is called a reversible condition. আচ্ছা, এখন dysplasia থেকে আরেকটা যে জিনিসটা লাগবে আপনার সেটা হলো, ধরেন dysplasiaর একটা লেয়ার আছে, এই ইপিথেলিয়ামে ডিসপ্লাসিয়া হচ্ছে, বেজাল লেয়ার, মিডিল লেয়ার এবং এপিক্যাল লেয়ার। যদি অনলি বেজাল লেয়ারে আপনার ডিসপ্লাস্টিক চেঞ্জ হয় তাহলে এটাকে বলা হয় গ্রেড 1 অথবা মাইল্ড ডিসপ্লাসিয়া। যদি অনলি বেজাল লেয়ারে ডিসপ্লাস্টিক চেঞ্জ হয় তাহলে এর নাম হলো গ্রেড 1 অর মাইল্ড ডিসপ্লাসিয়া। যদি আপনার বেজাল লেয়ারেও হয় এবং মিডিল লেয়ারেও হয়, বেজাল লেয়ারেও হয়েছে এবং মিডিল লেয়ারেও ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়েছে, এর নাম গ্রেড 2 অর মডারেট ডিসপ্লাসিয়া। মাইল্ড হলো অনলি বেজাল লেয়ারে হবে, বেজাল লেয়ারেও হয়েছে মিডিল লেয়ারেও হয়েছে, দুইটা লেয়ারই হয়েছে, তার নাম হলো গ্রেড 2 অর মডারেট ডিসপ্লাসিয়া। নাও বেজাল লেয়ার, মিডিল লেয়ার, আপার লেয়ার বা এপিক্যাল লেয়ার, তিনটা লেয়ারেই হয়েছে ডিসপ্লাস্টিক চেঞ্জ, এর নাম গ্রেড 3 অর সিভিয়ার ডিসপ্লাসিয়া অর কার্সিনোমা ইন সিটু। এর নাম হলো, যদি অনলি বেজাল লেয়ারে হয় মাইল্ড অর গ্রেড 1, বেজাল লেয়ার এপিক্যাল লেয়ারে হয়েছে গ্রেড 2 অর মডারেট, তিনটা লেয়ার বা হোল লেন্থই হয়েছে গ্রেড 3 অর সিভিয়ার ডিসপ্লাসিয়া অর কার্সিনোমা ইন সিটু। আপনাদের পেজ নাম্বার 10 এর লেখা আছে দেখেন, কার্সিনোমা ইন সিটু is a pre-invasive carcinoma. Carcinoma in situ is a pre-invasive carcinoma. এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, যেটা আপনাদের পরীক্ষার টাইমে আসে, কার্সিনোমা ইন সিটু ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, ইজ ইট ট্রু অর ফলস? ইট ইজ ডেফিনেটলি ফলস। হ্যাঁ, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কখনো না। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনটা কি সেটা আমি আপনাদের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনে গিয়ে বলে দিব। এখন আমি আপনাদের যখন অ্যানাপ্লাসিয়া পড়াবো তখন আরেকটু ক্লিয়ার হবে। কার্সিনোমা ইন সিটুতে কি পুরোটা লেয়ারেই, পুরোটা লেন্থেই আপনার ডিসপ্লাসিয়ার চেঞ্জ আছে, এবং কার্সিনোমা ইন সিটু যদি হয় সেটার মধ্যে রিভার্স ব্যাক হয়ে নরমালি ফিরে আসার চান্স কম, এবং কার্সিনোমা এবং সিটুতে এত সিভিয়ার ডিসপ্লাসিয়া হয় যেটার মধ্যে কার্সিনোমার প্রত্যেকটা ফিচারই চলে আসে। কিন্তু কার্সিনোমার সাথে ডিফারেন্সটা কোথায় থাকে? ওই যে যেটা বললাম, as this is a dysplastic condition, their basement membrane is intact. For that reason, it is a pre-invasive condition, মানে ইনভেশন করতে পারে নাই, but all the features of malignancy are present in the carcinoma in situ. ঠিক আছে, তো এই জিনিসটা আসলে কখনো কনফিউজ হবেন না। আরেকটা জিনিস, আরেকটা বিষয় কনফিউজ হবেন না, সেটা হলো দেখেন ডিসপ্লাসিয়া আপনাদের শীটেও আছে, তো বলে দেই।
এই যে লাইনটা লক্ষ্য করেন, ফার্স্ট লাইনটা, dysplasia is a term literally means disordered growth. It is encountered principally in the epithelium. It is encountered principally in the epithelium. আপনাদের 10 নাম্বার পেজের ফার্স্ট লাইনে আছে, it is encountered principally in the epithelium. তার মানে এটা মেইনলি ইপিথেলিয়ামে হয়। এখন আপনাদের পরীক্ষার যদি স্টেমে আসে it is encountered always in the epithelium, that is false. Whether that is principally and always, there is a huge difference. Principally means epithelium এটা mainly হয়, that is correct, but always occurs in epithelium, that is false. ধরেন fibrous dysplasia of bone একটা কন্ডিশন আছে, fibrous dysplasia of bone, এটা কিন্তু fibrous টিস্যুতে হয়, that means connective tissue. তার মানে ডিসপ্লাসিয়াটা ইপিথেলিয়াল টিস্যুতেও হয়, ইপিথেলিয়ামেও হয়, কানেকটিভ টিস্যুতেও হয়। তাই অলওয়েজ অকার্স ইন ইপিথেলিয়াম যদি আসে, ইট ইজ এ ফলস আনসার। হ্যাঁ, আসেন পেজ নাম্বার 9, ডিফারেন্সিয়েশন এন্ড অ্যানাপ্লাসিয়া। আচ্ছা 10 নাম্বার পেজে ডিসপ্লাসিয়া এন্ড কার্সিনোমা ইন সিটু যেটা বললাম, ক্যারেক্টারিস্টিক্স ডিসপ্লাসিয়া কার্সিনোমা ইন সিটু, ডিসপ্লাসিয়া ডিফার্স ফ্রম ক্যান্সার। 11 নাম্বার পেজে এসে গ্রেডিং অফ ডিসপ্লাসিয়া বা যা যা পাবেন, ডিসপ্লাসিয়া ইনফিনিটি, ইনফিনিটি স্টার, একটা কোশ্চেন একটা স্টেম আপনারা পাবেনই কোশ্চেন আপনারা ডিসপ্লাসিয়া আপনাদের এক্সাম। পেজ নাম্বার 9, ডিফারেন্সিয়েশন এন্ড অ্যানাপ্লাসিয়া। ডিফারেন্সিয়েশন অ্যানাপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়া এই দুইটা টপিক থেকে একটা কোশ্চেন আপনাদের ফিক্স, হয় অ্যানাপ্লাসিয়া থেকে আসবে, নয় ডিসপ্লাসিয়া থেকে আসবে, একটা আসবেই। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কথার মানে কি? ডিফারেন্সিয়েশন কথার মানে হইল কতটুক মিল। যখন বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে যেই সেল থেকে টিউমারের উৎপত্তি সেই সেলের সাথে ওই টিউমারের চেহারার হুবহু মিল আছে, সেই জন্যই বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড। বাট ইন পোরলি ডিফারেন্সিয়েটেড কেস, যেই সেল থেকে টিউমারের উৎপত্তি হয় সেই টিউমারটাকে দেখলে আর আদি সেলটাকে দেখলে দুটোর মধ্যে কখনো মিল খুঁজে পাওয়া যায় না, এই জন্যই সেটাকে বলা হয় পোরলি ডিফারেন্সিয়েটেড। সাধারণত বিনাইন টিউমারগুলো ওয়েল ডিফারেন্সিয়েটেড হয় এবং মেলিগন্যান্ট টিউমারগুলোর মধ্যে একটু কথা আছে, সেটা হলো মেলিগন্যান্ট টিউমারগুলো ওয়েল ডিফারেন্সিয়েটেডও হতে পারে, পোরলি ডিফারেন্সিয়েটেডও হতে পারে। আমি আজকে যখন বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারের পার্থক্য পড়াবো তখন বলে দিব, ঠিক আছে? ওইটা কিন্তু আপনাদের সিঙ্গেল বেস এসেছে, আপনাদের কোন কোন টপিক থেকে কি কি কোশ্চেন এসেছে, কিভাবে এসেছে, আমি কিন্তু ওই যে ডিসপ্লাসিয়া থেকে কোন কোশ্চেনটা এসেছে আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি। আমি টাচ করে যাব, সমস্যা নেই, আপনাদের কোশ্চেন বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো কি বলতেছিলাম? হ্যাঁ, তো বিনাইন টিউমার্স ওয়েল ডিফারেন্সিয়েটেড, বাট মেলিগন্যান্ট টিউমার্স দে আর অলসো, মানে দে আর বোথ, they are either well differentiated and poorly differentiated. They are both well differentiated হইতে পারে, poorly differentiated হইতে পারে। তো well differentiated malignant tumor কি কি আছে তা আপনাদের শীটে আছে, 9 নাম্বার শীটের ঠিক উপরে well differentiated malignant tumor আছে। তারপর আছে দেখেন ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেল। এখন ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেলের এখানে স্ল্যাশ দিয়ে আপনারা লিখে রাখেন ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেল অর ফিচার্স অফ malignant সেল অথবা ফিচার্স অফ ক্যান্সার সেল। অ্যানাপ্লাস্টিক সেলের যে ফিচার, মেলিগন্যান্ট সেল এবং ক্যান্সার সেলের ফিচার একই, কারণ অ্যানাপ্লাসিয়ার ফিচার আর মেলিগন্যান্সির ফিচার সেম। দেখেন অ্যানাপ্লাসিয়ার ফিচার যখন পড়বেন এখানেও সেই প্লিওমরফিজম, হাইপারক্রোমাটিক নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, লস অফ পোলারিটি, লার্জ নাম্বার অফ মাইটোসিস সেম, সিমিলার অফ ডিসপ্লাসিয়া। এই জন্যই ডিসপ্লাসিয়ার যে সিগনিফিক্যান্ট ফিচার, প্রশ্নটা যেটা এসেছিল আপনাদের সিঙ্গেল বেস্টে, তখন আপনাদের একটা এমএস ছিল লস অফ ওরিয়েন্টেশন অফ দ্য সেল, যেটা আপনাদের আনসার ছিল। এছাড়া ছিল হাইপারক্রোমাটিক প্লিওমরফিজম, লার্জ নিউক্লিওলাস, এই সব স্টেম আপনাদের ছিল। তাই এইগুলা কখনো সিগনিফিক্যান্ট ফিচার না, কারণ আপনার প্লিওমরফিজম আসলে সেটা অ্যানাপ্লাসিয়া হইতে পারে, ডিসপ্লাসিয়া হইতে পারে। হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস সেটা অ্যানাপ্লাসিয়ার হইতে পারে, ডিসপ্লাসিয়া হইতে পারে। কিন্তু লস অফ দ্য আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন ইজ দ্য মেইন সিগনিফিক্যান্ট ফিচার অফ ডিসপ্লাসিয়া। ঠিক আছে, তো অ্যানাপ্লাসিয়ার ফিচারগুলো পড়বেন তাহলেই হবে, আর কিছু লাগবে না আপনাদের। আসেন পেজ নাম্বার 13, কার্সিনোমা এন্ড সার্কোমা। পেজ নাম্বার 13, ডিফারেন্স অফ কার্সিনোমা এন্ড সার্কোমা। পেজ নাম্বার 13, ডিফারেন্স অফ কার্সিনোমা এন্ড সার্কোমা। এসেছেন সবাই? এখন সার্কোমার নিচে একটু লিখেন, সার্কোমার নিচে যে খালি জায়গাটা আছে এখানে একটু লিখেন সবাই। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, কম বয়সে কম হলেও বাড়ে বেশি,
রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। কি বললাম? কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। এখন এটা দিয়ে কি হলো? কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত যায়, রক্ত ঝরায়, রক্ত ছড়ায়, রক্তে ছড়ায়। আর্লি এজে কোনটা কমন হবে? সার্কোমা, বিকজ কম বয়সে। মোর কমন কোনটা? কার্সিনোমা, কারণ এটা কম হয় সার্কোমাটা। কম বয়সে কম হয় মানে আর্লি যে হয় সার্কোমা, ইট ইজ লেস কমন বিকজ কম হলেও বাড়ে বেশি। দ্যাট মিনস সার্কোমা ইজ রেপিডলি গ্রোয়িং। ব্লাড ভেসেলস কোথায় বেশি থাকে? সার্কোমায়। হেমোরেজ কোথায় বেশি হয়? সার্কোমায়। হেমাটোজেনাস স্প্রেড কোথায় হয়? সার্কোমায়। কারণ রক্ত যায়, রক্ত ঝরায় এবং রক্তে ছড়ায়। দ্যাট মিনস ব্লাড ভেসেলস আর নিউমারাস ইন সার্কোমা, হেমাটোজেনাস স্প্রেড অকার্স ইন সার্কোমা এবং হেমোরেজ অকার্স ইন সার্কোমা। এখন যদি আপনাদের পরীক্ষায় আসে যে লেট এজে কোনটা হয়? কার্সিনোমা। জাস্ট সার্কোমা মনে রাখলে আপনার এই দুইটা লাইন মনে রাখলে আপনাদের পার্থক্য পড়ার দরকার নেই। লেট এজে কোনটা হয়? কার্সিনোমা। কোনটা মোর কমন? কার্সিনোমা। কোনটা স্লোলি গ্রোয়িং? কার্সিনোমা। ব্লাড ভেসেলস কোথায় কম থাকে? কার্সিনোমা। হেমোরেজ কোথায় কম হয়? কার্সিনোমা। এবং লিম্ফেটিক স্প্রেড হয়? কার্সিনোমা। জাস্ট এই পার্থক্যটা লাস্ট পয়েন্টটা, রেডিও সেন্সিটিভ কার্সিনোমা এবং রেডিও রেজিস্ট্যান্ট সার্কোমা, এই পয়েন্টটা একটু পড়ে রাখলেই আপনাদের হবে। এখন দেখেন এই কোশ্চেনটা আপনাদের এসেছিল এফসিপিএস সার্জারিতে 14 জুলাইয়ে। হুইচ ওয়ান ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স ডায়াগনোসিস অফ মেলিগনেন্সি। এখানের যে বি নাম্বার স্টেমটা আছে, পেরিভাস্কুলার এবং পেরিনিউরাল ইনভেশন, এই বি নাম্বার স্টেমটাকে চেঞ্জ করে হাইপারক্রোমাটিক নিউক্লি দেওয়ার দিছে, আর বাদ বাকি পুরো কোশ্চেনটা সেম, হুবহু সেম। হুইচ ওয়ান ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক ডায়াগনোসিস অফ মেলিগনেন্সি, পুরো কোশ্চেনটা সেম রেখে আপনাদের কোশ্চেন করা হয়েছে 19 জানুয়ারিতে। হুইচ ওয়ান ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক ডায়াগনোসিস অফ মেলিগনেন্সি। আপনাদের আনসার ছিল ইনভেশন। কারণ আপনারা সবাই, আমি কিছুক্ষণ আগে বলেছি, প্লিওমরফিজম বলেন, মাইটোটিক বডি বলেন, এগুলো হাইপারক্রোমাটিক নিউক্লি, এগুলো কখনো মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মেলিগনেন্সি না। কারণ এগুলো আপনাদের ডিসপ্লাসিয়াতেও আছে, অ্যানাপ্লাসিয়াতেও আছে। তো এটা তো মেলিগনেন্সির মেইন ফিচার। আপনি হাইপারক্রোমাটিক নিউক্লি দিয়ে আপনি কখনো বলতে পারবেন না যে এটা আপনার মেলিগনেন্সির ফিচার। It may be a feature of a dysplasia which is not a malignant condition. Okay, তো মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ইনভেশন। এবং এইবার পার্ট 1 পরীক্ষায় সার্জারিতে যেটা আসছে এই প্রশ্নটা আপনাদের বলে দিয়েছি, কারণ এটা আপনাদের নেক্সট গাইনিতে চলে আসতে পারে, কারণ সার্জারির প্রশ্ন তো দিয়েছে। এবার যেটা আসছে সেটা আমি নেক্সট যে ডিফারেন্সটা পড়াবো সেখানে আপনি বলে দিচ্ছি। আসেন পেজ নাম্বার 14, বিনাইন টিউমার এন্ড মেলিগন্যান্ট টিউমারের ডিফারেন্স। এখান থেকে এবারের কোশ্চেনটা হয়েছে বিনাইন টিউমার এবং মেলিগন্যান্ট টিউমারের ডিফারেন্স। তো বিনাইন টিউমারের ডিফারেন্স এবং মেলিগন্যান্ট টিউমারের ডিফারেন্স গুলো কি কি? পয়েন্ট, ফার্স্ট নাম্বার পয়েন্ট, ডিফারেন্সিয়েশন। বিনাইন টিউমারস আর ওয়েল ডিফারেন্সিয়েটেড, বাট মেলিগন্যান্ট টিউমারস আমি আপনাদের শুরুতেই বলেছিলাম তারা ওয়েল ডিফারেন্সিয়েটেডও হতে পারে, তারা পোরলি ডিফারেন্সিয়েটেডও হতে পারে। তার মানে benign tumors are well differentiated and malignant tumors are well differentiated and poorly differentiated. Number 2, rate of growth. দেখেন rate of growth এ কি লেখা আছে benign tumor এর ক্ষেত্রে? benign tumor এ লেখা আছে, benign tumor rate of growth লেখা আছে slow, but malignant tumor এর rate of growth কি লেখা আছে দেখেন? slow to rapid. তার মানে তাদের slow হইতে পারে, rapidও হতে পারে। ঠিক আছে? তাই benign tumor যেরকম well differentiated, malignant tumor ওয়েলও আছে, পুয়ারও আছে। গ্রোথ benign tumor স্লো, বাট malignant tumor স্লো হইতে পারে, র্যাপিডও হইতে পারে। এন্ড লাস্ট পয়েন্টে আমি আসবো, লোকাল ইনভেশনটা পরে বলবো। মেটাস্টেসিস, এটা শুধুমাত্র ম্যালিগন্যান্টের আছে, বিনাইনের নেই। তো এই প্রশ্নটা এবার দিয়েছিল যে হুইচ ইজ দ্য মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অফ বিনাইন টিউমার এন্ড মেলিগন্যান্ট টিউমার, মানে মেলিগন্যান্ট টিউমার এবং বিনাইন টিউমারকে পার্থক্য করা যায় কোন একটা ফিচার দিয়ে। এগুলাই ছিল পরীক্ষায়, ডিফারেন্সিয়েশন, রেট অফ গ্রোথ, লোকাল ইনভেশন, মেটাস্টেসিস। এখন আমি আপনাদের সব বলে দিলাম। ডিফারেন্সিয়েশন দিয়ে কখনো আপনি পৃথক করতে পারবেন না, রেট অফ গ্রোথ দিয়েও পারবেন না, কারণ রেট অফ গ্রোথ বিনাইনেরও স্লো, মেলিগন্যান্টেরও তো স্লো আছে।
এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, এটাও ওয়েল ডিফারেন্সিয়েটেড আছে। লোকালি ইনভেশন, আপনাদের কাছে অনেকেরই মনে হয় মেলিগন্যান্ট টিউমারস আর লোকালি ইনভেসিভ, বিনাইন টিউমারসটা লোকালি ইনভেশন করে না। আর বিনাইন টিউমারসটা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, বিনাইন টিউমারও লোকালি ইনভেশন করে, এবং এই লোকাল ইনভেশন দিয়েও আপনি বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমার পার্থক্য করতে পারবেন না। এবং যদি পরীক্ষায় স্টেমে থাকে যে বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারের পার্থক্য করার মেইন পয়েন্ট কি, এবং যদি স্টেমে মেটাস্টেসিস থাকে, সিঙ্গেল বেস্টের আনসার হবে মেটাস্টেসিস উইদাউট এনি ডাউট, এবং এটার আনসার ছিল মেটাস্টেসিস। আপনাদের পরীক্ষায় আসছিল কি সবগুলোই ছিল ক্লুতে, মেটাস্টেসিসটা ছিল না। যদি মেটাস্টেসিস না থাকে কোশ্চেনে তাহলে আনসার হলো লোকাল ইনভেশন, আর যদি লোকাল ইনভেশন ও মেটাস্টেসিস দুইটাই থাকে আপনার আনসার হবে মেটাস্টেসিস। ক্লিয়ার? আবার বলতেছি, বিনাইন টিউমার এবং মেলিগন্যান্ট টিউমার পার্থক্য করার জন্য যদি একটা পয়েন্ট সিঙ্গেল বেস্টে চায় মেটাস্টেসিস হবে আনসার, যদি মেটাস্টেসিস ক্লুতে না থাকে আপনার আনসার হবে লোকাল ইনভেশন। ওকে, এখন লোকাল ইনভেশন বিনাইন মেলিগন্যান্ট দুইটারই কিভাবে আসে এটা আমি আপনাদের পরে আরেকটা টপিক যখন পড়াবো তখন সেটার সাথে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো এই আপনাদের পেজ নাম্বার 14-এ আছে বিনাইন টিউমার এবং মেলিগন্যান্ট টিউমারের পার্থক্য। এই পার্থক্যটা আপনারা দেখে নেবেন। আমি যে পার্থক্যটা দেখাচ্ছি এটা ছিল রবিনসের। এই 4টা পয়েন্ট আপনাদের শীটে তো আছেই, ছাড়া আরো কয়েকটা আছে, এগুলো একটু দেখে নিন। আচ্ছা, এইটা জাস্ট একটু লক্ষ্য করেন, দেখেন এই যে প্রাইমারি ব্রেন টিউমারের একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আপনাদের লাগবে না, গাইনিতে এটা লাগবে না। জাস্ট একটা জিনিস একটু বলে দেয়া, বিনাইন টিউমার, আপনার বক্সটা দেখে বুঝতে পারতেছেন এটা ডেভিডসন থেকে না। প্রাইমারি ব্রেন টিউমার, বিনাইন টিউমারের মধ্যে দেখেন আছে ক্রেনিওফেরিঞ্জিওমা। ক্রেনিওফেরিঞ্জিওমাটা কি টিউমার? বিনাইন টিউমার। হ্যাঁ, জাস্ট এটা একটু মনে রাখবেন। আচ্ছা, পেজ নাম্বার 15, নোমেনক্লেচার অফ বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারের নাম পড়বেন, মেলিগন্যান্ট টিউমারের নাম পড়বেন, এটা একবার দেখে রাখবেন, জাস্ট একটা স্টার। নেক্সট পেজে আছে মিসনোমার কিছু, যেগুলো শুনতে বিনাইন মনে হলেও টিউমারগুলো আসলে মেলিগন্যান্ট, এটাও একবার দেখে রাখতে পারেন, 1 স্টার। পরে আছে ক্লাসিফিকেশন অফ মেজর প্রাইমারি টিউমারস ইনভলভিং বোন, এটা আপনাদের জন্য গাইনিতে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, বোনসে কোন কোন টিউমারের ক্লাসিফিকেশন এটা আপনাদের গাইনিতে ইম্পর্টেন্ট না, কিন্তু আপনারা যদি কেউ রেসিডেন্সি পরীক্ষা দিতে যান সেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসেন পেজ নাম্বার 18, এক্সাম্পলস অফ ইনহেরিটেড প্রিডিসপোজিশন টু ক্যান্সার। আসলে প্যাথোলজি বা মেইনলি যদি নিওপ্লাসিয়াটা বলতে চাই, এগুলো আসলে মানে বোঝানোর অংশ খুবই কম, মেইনলি দাগানো থেকেই আসে। দাগানো মানে আসলে বক্স রিলেটেড পড়া বেশি এই নিওপ্লাসিয়াটায়, বোঝানোর জায়গা কম। আপনি যত মানে নিওপ্লাসিয়াটা বারবার পড়তে পারবেন তত বেশি মনে থাকবে, পরীক্ষা হলে আনসার আপনার তত কম ভুল হবে। হ্যাঁ, আসেন পেজ নাম্বার 18, ইনহেরিটেড প্রিডিসপোজিশন টু ক্যান্সার। কোন কোন ক্যান্সারের হেরিডিটারি প্রিডিসপোজিশন আছে, উপরের বক্সটা এটা একবার দেখে রাখবেন। একবার আপনাদের কোশ্চেন এসেছিল, সেটাও এসেছিল আপনাদের স্মিডডি থেকে, তো এই বক্সটা একটু উপরেরটা একবার দেখে রাখতে পারেন, একবার এসেছিল কোশ্চেন। আর আপনারা সবাই জানেন প্যাথোলজির জন্য কোশ্চেন সলভের জন্য স্মিডডিটা একটু সবাই ফলো করুন। পেজ নাম্বার 20, মেলিগন্যান্ট টিউমারস অফ চাইল্ডহুড। এই দেখেন আপনাদের এই কোশ্চেনটা এসেছে এর আগে, চাইল্ডহুড মেলিগন্যান্ট টিউমারস, মানে এই টপিকটা থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, তো এই টপিকটা একটু পড়ে রাখবেন। মেলিগন্যান্ট টিউমারস অফ চাইল্ডহুড, শুধু এই টপিকটাই পড়বেন না, মেলিগন্যান্ট টিউমারস অফ চাইল্ডহুড। নিচে দেখেন একটা আপনাদের বক্স আছে 0 to 4 years, 5 to 9 years and 10 to 14 years। এই বক্সটা আপনাদের লাগবে। হ্যাঁ, কারণ একটা প্রশ্ন আসে আপনাদের এমব্রায়োনিক টিউমারস অফ ইনফেন্সি, যখনই এই প্রশ্ন আসবে টিউমার অফ ইনফেন্সি, তার মানে 0 to 4 years থেকে আপনাদের আনসার করতে হবে। চাইল্ডহুড মেলিগন্যান্ট টিউমার আসলে তো আপনি উপরের এই যে 11টা নাম আছে, 11টা নাম পড়লেই আপনার হবে। যখনই প্রশ্নটা আসবে চাইল্ডহুড টিউমারস অফ এমব্রায়োনিক টিউমার অফ ইনফেন্সি, তখনই আপনার নিচের বক্সটা লাগবে, এবং 0 to 4 years এর যেই কলামটা আছে সেই কলামটা থেকে আপনাদের আনসার হবে। আর একটু সহজ করে বলে দিই আপনাদের, যে স্মিডডিতে একটা কোশ্চেন আছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফেন্সি, ওই কোশ্চেনটাই দেখা যায় বারবার রিপিট করে, এই কোশ্চেনটাও একটু সলভ করে নেবেন যখন আপনারা পড়বেন। তো স্মিডডি যে এমব্রায়োনিক টিউমার অফ ইনফেন্সি আছে ওই কোশ্চেনটা একটু সলভ করে নেবেন। আসেন পেজ নাম্বার 21, ক্রনিক ইনফ্লামেটরি স্টেট অ্যান্ড ক্যান্সার। এই যে এই বক্সটার কথা বলছি, 0 to 4 years যেটা আপনাদের শীটে আছে পেজ নাম্বার 20-তে 20 নাম্বার পেজে, এই কলামটা 0 to 4 years এর কলামটা একটু পড়বেন। এই দেখেন হেরিডিটারি
predisposition to the development of tumor occur at the following site FCPS অপশন গাইনি 15 জানুয়ারিতে এসেছে এই কোশ্চেনটার কথাই বললাম হেরিডিটারি প্রিডিসপোজিশনের ক্ষেত্রে এই কোশ্চেনটা আপনাদের স্মিডিতে আছে সেই স্মিডির কোশ্চেনটাই হুবহু তুলে দেয়া আছে পেজ নাম্বার 21 ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেট এন্ড ক্যান্সার এখানে যে ফার্স্ট কলামটা আছে প্যাথোলজিক্যাল কন্ডিশন যার এই কলামটা একটু পড়ে রাখবেন যে কি কি ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেটস আছে হ্যাঁ 1 স্টার আপনাদের জন্য 1 স্টার আসেন পরবর্তীতে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ফর নিওপ্লাসিয়া এটা আপনাদের জন্য 2 স্টার অকুপেশনাল ক্যান্সার যেটা অকুপেশনাল ক্যান্সার এই বক্সটা পড়বেন রবিন্স থেকে এই বক্সটা দেওয়া আছে যে কোন কোন কম্পাউন্ড দিয়ে কোন কোন ক্যান্সার হয় আর্সেনিক দিয়ে কি কি ক্যান্সার হয় অ্যাসবেস্টস দিয়ে কি কি ক্যান্সার হয় ভিনাইল ক্লোরাইড দিয়ে কি কি ক্যান্সার হয় বেনজিন দিয়ে লিউকেমিয়া হয় মানে কি কি এজেন্ট দিয়ে কি কি ক্যান্সার হয় এই বক্সটা একটু পড়ে রাখবেন পেজ নাম্বার 22 তে আছে এটা আপনাদের জন্য 2 স্টার আসেন পেজ নাম্বার 23 23 নাম্বার পেজে একটা বক্স আছে মেজর কেমিক্যাল কার্সিনোজেন এই বক্সটা আপনাদের জন্য 2 স্টার হ্যাঁ কোনগুলা প্রো কার্সিনোজেন সেটা আপনাদের জানতে হবে কোনগুলা ডাইরেক্টলি অ্যাক্টিং কার্সিনোজেন সেটা আপনাদের জানতে হবে প্রো কার্সিনোজেনের মধ্যে দেখেন আবার ভাগ করা আছে অ্যারোমেটিক অ্যামাইন প্রোসাইক্লিক ন্যাচারাল প্ল্যান্ট আবার ডাইরেক্টলি অ্যাক্টিং কার্সিনোজেনটাকে আবার ভাগ আছে হলো অ্যালকাইলেটিং এজেন্ট আছে এসিলাইটিং এজেন্ট আছে এগুলো আলাদা আলাদা করে যদি পড়ে রাখতে পারেন ভালো নাও যদি পড়ে রাখতে পারেন অ্যাট লিস্ট কোনগুলো প্রো কার্সিনোজেন এবং কোনগুলো ডাইরেক্টলি অ্যাক্টিং কার্সিনোজেন এটা একটু মনে রাখার চেষ্টা করবেন আরেকটা দেখেন আপনাদের অ্যারোমেটিক অ্যামাইনস এর মধ্যে বোল্ড হরফে লেখা আছে 2 ন্যাপথাইলামাইন অর বিটা ন্যাপথাইলামাইন এটা কি করে ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার বিটা ন্যাপথাইলামাইন কি করে ট্রানজিশনাল সেল কার্সিনোমা করে ইউরিনারি ব্লাডারে হ্যাঁ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এটা আপনাদের সিঙ্গেল বেস্ট এসেছে এখন পর্যন্ত দুইবার যে ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার এর সাথে কোন এজেন্ট জড়িত বিটা ন্যাপথাইলামাইন আরেকবার এসেছে বিটা ন্যাপথাইলামাইন দিয়ে কোন ক্যান্সার হয় একই আনসার ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দা ইউরিনারি ব্লাডার জাস্ট একটু প্রশ্নটাকে আনসার বানিয়ে দিয়েছে আরেকবার ঠিক আছে তো এই বক্স থেকে আসলে বোঝানোর কিছু নেই বক্সটা জাস্ট মুখস্থ করবেন তাহলেই হবে পেজ নাম্বার 24 অনকোজেনিক মাইক্রোবিয়ালস ঠিক আছে এই বক্সটা আপনারা পড়বেন মাইক্রোবায়োলজিতে এই বক্স সম্বন্ধে আরো ডিটেইলস আলোচনা করা হবে কি কি মাইক্রো অর্গানিজম আছে যেগুলো অনকোজেনিক এই বক্স থেকে পড়বেন কিভাবে পড়বেন বলে দিই কিভাবে কোশ্চেন আসতে পারে অনকোজেনিক অর্গানিজম কি আসতে পারে অনকোজেনিক ডিএনএ ভাইরাসের নাম পড়বেন অনকোজেনিক আরএনএ ভাইরাস আসতে পারে অনকোজেনিক ব্যাকটেরিয়ার নাম আসতে পারে অনকোজেনিক ফাঙ্গাসের নাম অনকোজেনিক প্যারাসাইটের নাম এইভাবে আসতে পারে আরেকটা যে কোশ্চেনটা আপনাদের ইনভেরিয়েবলি আসে সেটা হইলো সার্ভাইকাল ক্যান্সার দেখেন হিউম্যান পেপিলোমা ভাইরাস আছে হিউম্যান পেপিলোমা ভাইরাসে সার্ভাইকাল কার্সিনোমা করে কোন কোন স্ট্রেইন করে 16 18 33 39 5 8 17 অনেকগুলো স্ট্রেইন আছে কোনটায় সার্ভাইকাল ক্যান্সার করে কোনটায় অ্যানাল ক্যান্সার করে এগুলো আপনাদের মাইক্রোবায়োলজিতে আরো ডিটেইলস পড়ানো হবে এই স্টেপটা আসে আপনাদের পরীক্ষায় এই সার্ভাইকাল ক্যান্সারে কোন কোন স্ট্রেইনটা জড়িত এইটা আপনাদের পরীক্ষায় আসে এটা আপনাদের যে টিউমারের সিস্টেমিক ক্লাস হবে বলে দিলাম ওইগুলো আপনাদের এটা ডিটেইলস বলা হবে এই বক্সটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট অনকোজেনিক মাইক্রোবিয়ালস আপনাদের জন্য পরেরটা হলো 4 স্টার একটা টপিক প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন 4 স্টার এই বক্সটা আপনাদের মুখস্থ করতে হবে রেসিডেন্সিতে যদি কেউ পরীক্ষা দিতে চান এই বক্সটা ওনাদের জন্য ইনফিনিটি স্টার বক্স থেকে কিছুই বাদ দেওয়া যাবে না তো আপনারা যেহেতু পার্ট 1 দিবেন অবজেন গাইনিতে এই বক্সটা আপনারা 4 স্টার দিয়ে পড়বেন এবং যেই অর্গান যেই সাইটগুলো আপনাদের গাইনিতে ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বেন যেমন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা ভালো করে পড়বেন গাইনির জন্য আপনাদের ইন্টেস্টাইনটাও একটু লাগবে ইন্টেস্টাইন কোলন এটা একটু ভালো করে পড়বেন ঠিক আছে তাই যেই অর্গানগুলো বা যেই সাইটগুলো গাইনির সাথে ইম্পর্টেন্ট ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে শুরু করে এই সাইটগুলো আপনারা খুব ভালো করে পড়বেন এছাড়া অন্যগুলো যদি পড়তে চান আপনারা একবার পড়ে রাখতে পারেন ক্ষতি নেই কিন্তু প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট সব দাগানোর পর তাই একটু দাগিয়ে দিয়ে যাচ্ছি আসেন 26 নাম্বার পেজে আছে নিওপ্লাজমিন এইচআইভি ইনফেকশন এটা একবার দেখে রাখতে পারেন নিওপ্লাজমিন এইচআইভি ইনফেকশন আসেন ইনভেশন এন্ড মেটাস্টেসিস পেজ নাম্বার 28 আমরা সবাই জানি যে কিভাবে মেটাস্টেসিস হয় কোন রুটে মেটাস্টেসিস হয় এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই কোন রুটে মেটাস্টেসিস হয় হেমাটোজেনাস হয় লিম্ফেটিক হয় ট্রান্সিলোমিক হয় ডাইরেক্ট সিডলিং হয় এগুলো আমরা সবাই জানি
তো পরীক্ষার জন্য আপনাদের এই স্টেমগুলো বা এই পয়েন্টটা জরুরি না। পরীক্ষার জন্য যেটা জরুরি সেটা হলো পেজ নাম্বার 31 পেজে আমরা আসি। বনি অর ওজিয়াস মেটাস্টেসিস অকার্স ইন, কমনলি অকার্স ইন। আপনাদের শিটে আছে দেখেন পেজ নাম্বার 31-এ বনি অর ওজিয়াস মেটাস্টেসিস কমনলি অকার্স ইন, কমনলি অথবা ফ্রিকুয়েন্টলি। বনি অর ওজিয়াস মেটাস্টেসিস কমনলি অর ফ্রিকুয়েন্টলি অকার্স ইন পাঁচটা অর্গানে হয়। আপনাদের শিটে আছে বিপিএলকেটি, বিপিএলকেটি, ব্রেস্ট, প্রোস্টেট, লাং, কিডনি, থাইরয়েড। আপনাদের শিটে এটা লেখা আছে 31 নম্বর পেজে। একটু কষ্ট করে থাইরয়েডের এখানে ব্র্যাকেটে লিখেন except papillary, commonly or frequently occurs in bony metastasis, commonly occurs in breast, prostate, lung, kidney, thyroid. থাইরয়েড একটু কষ্ট করে লিখে রাখেন সবাই, except papillary। কেন পেপিলারি কার্সিনোমা কেন বোনে মেটাস্টেসিস করে না? বিকজ ইন পেপিলারি কার্সিনোমা there is lymphatic metastasis, and when is lymphatic metastasis occurs, metastasis doesn't go into the bones, because bones এ metastasis এর জন্য always hematogenous metastasis প্রয়োজন। bones এ তো আর lymphatic metastasis দিয়ে কখনো bones এ পৌঁছাইতে পারবে না। তাই বোনে মেটাস্টেসিস হওয়ার জন্য ব্রেস্ট, প্রোস্টেট, লাং, কিডনি, থাইরয়েড এই পাঁচটা থেকে কমনলি বা ফ্রিকুয়েন্টলি হয়। বারবার আমি এই কথাটা বলতেছি, আপনাদের পরীক্ষায় অনেকবার আসে, এটা দেখাবো না যে কমনলি এবং ফ্রিকুয়েন্টলি এই দুইটা টার্ম যখনই থাকবে তখনই পাঁচটাই আপনাদের শিটে যে আছে। এখন আরো 4টা লিখেন। আপনাদের শিটে যে জায়গায় 5টা আছে সেই জায়গায় আরো 4টা লিখবেন। নাম্বার 6 হলো টেস্টিস, নাম্বার 7 ওভারি, নাম্বার 8 মেলিগন্যান্ট মেলানোমা, নাম্বার 9 কোলাঞ্জিওকার্সিনোমা, নাম্বার 6 টেস্টিস, নাম্বার 7 ওভারি, নাম্বার 8 মেলিগন্যান্ট মেলানোমা, নাম্বার 9 কোলাঞ্জিওকার্সিনোমা, নাম্বার 9 কোলাঞ্জিওকার্সিনোমা, নাম্বার 8 মেলিগন্যান্ট মেলানোমা, নাম্বার 7 ওভারি, নাম্বার 6 টেস্টিস। 4টা লিখেছেন। এই 4টার মধ্যে ব্র্যাকেট দিয়ে লিখেন মে অকার ইন, মে অকার ইন, এটা লিখেন 4টার মধ্যে, ঠিক আছে? টেস্টিস, ওভারি, মেলিগন্যান্ট মেলানোমা, কোলাঞ্জিওকার্সিনোমা, এই 4টা লিখেন মে অকার ইন। দ্যাট মিন্স আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনাদের পরীক্ষায় যদি আসে বনি মেটাস্টেসিস অকার্স ইন, তাহলে আগের 5টা আর এই 4টা টোটাল 9টা, এই 9টা থেকে যেটাই থাকুক আপনাদের আনসার দিতে হবে ট্রু। যদি আসে বনি মেটাস্টেসিস অকার্স ইন, কিন্তু আপনাদের পরীক্ষায় যদি আসে বনি মেটাস্টেসিস কমনলি অকার্স ইন, তাহলে আনসার হবে 5টা থেকে। বুঝতে পেরেছেন সবাই? যদি আপনাদের পরীক্ষায় কোশ্চেনে আসে বনি মেটাস্টেসিস অকার্স ইন, তাহলে যে 5টা আপনাদের শিটে আছে যে 4টা লিখিয়ে দিলাম, এই 5টা 4টা 9টা, এই 9টার থেকে যে কোনো আসলেই আপনি আনসার কি দিবেন? ট্রু দিবেন। কিন্তু আপনাদের পরীক্ষায় যদি আসে বনি অর ওজিয়াস মেটাস্টেসিস কমনলি অকার্স ইন, সেই জায়গার ক্ষেত্রে শুধুমাত্র 5টা থেকেই আনসার আপনারা ট্রু দিবেন। আমি আপনাদের কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হবে। দেখেন মেলিগন্যান্ট টিউমার্স মেটাস্টেসাইজ টু বোন, এখানে কি কমনলি আছে? নেই। ফ্রিকুয়েন্টলি আছে? নেই। তাই সেমিনোমা অফ টেস্টিস, এ নাম্বারটা কি হবে? ট্রু। ঠিক আছে? এখন দেখেন আরেকটা দেখাই, টিউমার্স কমনলি মেটাস্টেসাইজ টু বোন, এখানে সেমিনোমা অফ টেস্টিস আছে, এটা কি হবে? ফলস। এই একটা আপনাদের ইনফরমেশন আমি আপনাদের দিতে যাচ্ছি। যদি আসে কমনলি মেটাস্টেসিস হয়, তাহলে প্রথম 5টা থেকে আনসার দিবেন, থাইরয়েডের ক্ষেত্রে এক্সেপ্ট পেপিলারি। ওকে, বাট হোয়েন কোশ্চেন এভাবে আসে যে টিউমার মেটাস্টেসাইজ টু বোন, কমনলিও নেই, ফ্রিকুয়েন্টলিও নেই, এভাবে আসলে আপনারা 5টা প্লাস 4টা যে 9টা থেকে আসলে ট্রু দিবেন। আশা করি আপনাদের এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না। আসেন নেক্সট টপিক, পেজ নাম্বার 32, প্রাইমারি টিউমার্স মেটাস্টেসাইজ টু ব্রেইন।
প্রাইমারি টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেইন, পেজ নাম্বার 32। এই যে বক্সটা, প্রাইমারি টিউমার সাইজ দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেইন, আপনাদের 32 পেজে এটা আছে। আপনারা এটা পড়বেন এবং সিঙ্গেল বেস্টের জন্য কোনটা হবে আনসার, লাং, এটা আপনারা মার্ক করে রাখবেন। যখন এরকম কোনো বক্স থাকে সেটার সাথে এরকম মানে 4-5টার ক্ষেত্রে পার্সেন্টেজ লেখা থাকে, আপনারা অবশ্যই বক্সটাও পড়বেন কোন কোন জায়গা থেকে হয় এবং পার্সেন্টেজ অনুসারে সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম কোনটা এগুলো দেখে রাখবেন, যেন আপনারা সিঙ্গেল বেস্টে আনসার করতে পারেন। কারণ আপনারা জানেন এফসিপিএস এর ক্ষেত্রে কখনোই একটা আনসার থাকে না, ম্যাক্সিমাম কোশ্চেনেই দেখা যায় ম্যাক্সিমাম কোশ্চেনেই আনসার একাধিক আনসার থাকে। সেই একাধিক আনসার থেকে আপনাদের বেস্ট আনসারটা বের করে আনার জন্য আপনাদের একটু প্রিসাইজলি পড়তে হয়, সবকিছু পড়ায় আর একটু প্রিসাইজলি পড়তে হয়। আসেন পেজ নাম্বার 33, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। পেজ নাম্বার 33, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের ফার্স্ট লাইনটা একটু আমরা সবাই যদি পড়ি তাহলেই বুঝতে পারবো। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার্স আর দোজ হু আর লোকালি ইনভেসিভ বাট নো মেটাস্টেসিস। তার মানে লোকালি ইনভেসিভ টিউমারগুলো হলো, লোকালি ম্যালিগন্যান্ট টিউমারগুলো হলো তারা লোকালি ইনভেসিভ কিন্তু কোনো মেটাস্টেসিস হয় না। এখন আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন, যেটা আমি আপনাদের তখন বলেছিলাম যে বিনাইন টিউমারের লোকালি ইনভেশন আছে, ম্যালিগন্যান্ট টিউমারের লোকালি ইনভেশন আছে। লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে জাস্ট নামগুলো পড়বেন, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কি কি আছে জাস্ট নামগুলো পড়লেই আপনাদের হবে। হ্যাঁ, 8টা নাম আছে, জাস্ট এই 8টা নামগুলো পড়বেন। দেখেন এর মধ্যে 2 নাম্বার আছে জায়ান্ট সেল টিউমার অফ বোন, দিস ইজ এ বিনাইন টিউমার, লেখা আছে দেখেন দিস টিউমার ইজ ক্লাসিফাইড এজ বিনাইন। তারপরে আছে ক্রেনিওফিরিঞ্জিওমা, এটাও একটা বিনাইন টিউমার। তার মানে বিনাইন টিউমারগুলোও লোকালি ইনভেসিভ, ম্যালিগন্যান্ট টিউমারগুলোও লোকালি ইনভেসিভ, বিকজ এখানে যে আছে বেজাল সেল কার্সিনোমা, ইট ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার বাট লোকালি ইনভেসিভ। জায়ান্ট সেল টিউমার অফ বোন, দিস ইজ এ বিনাইন টিউমার। সো বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্টের আনসার কি হলো তাইলে, মেটাস্টেসিস। হ্যাঁ, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার এটা আপনাদের 3 স্টার একটা টপিক, 3 স্টার, এটা 3 স্টার দিয়ে পড়বেন। বোনে যে ওসিয়াস মেটাস্টেসিস আমি 31 পেজে যেটা বললাম এটা আপনাদের 2 স্টার টপিক।
এটা 2 স্টার লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, এটা 3 স্টার। হ্যাঁ, আপনাদের জন্য পার্ট 1 এর জন্য শীট অনেক বড়, শীটে অনেক কিছু আছে। আসলে একটা শীট তৈরি করা হয়েছে সবার জন্য, আপনাদের এটা দিয়ে আপনাদের সার্জারি পড়া, সার্জারি পার্ট 1 বা রেসিডেন্সি সবকিছুই কভার করা হয়। তাই শীটে অনেক কিছু আছে, শীট সবকিছু পড়তে যাবেন না, আপনাদের গাইনি এন্ড অবসে পার্ট 1 এ সবকিছু লাগবে না। হ্যাঁ, তারপরে আসেন পেজ নাম্বার 39 P53 জিন নিয়ে কিছু বলি। এছাড়া আপনাদের ওই যে 36, 7, 8 এ কিছু অঙ্ক জিনের কিছু চার্ট আছে, সেই চার্টগুলো রেসিডেন্সিতে আসে, পার্ট 1 এর অপশন গাইনিতে কখনোই আসেনি, ভবিষ্যতেও আসার পসিবিলিটি খুবই কম। P53 জিন, হ্যাঁ, ফার্স্ট লাইনটা একটু দেখেন। P53 জিনের আপনাদের শীটে আছে পেজ নাম্বার 39 এ। P53 জিন একে বলা হয় গার্জিয়ান অফ জিনোম। কেন গার্জিয়ান অফ জিনোম বলা হয়? কারণ দিস আর ফাউন্ড ইন মোর দেন 50% অফ ক্যান্সার। হিউম্যান বডিতে যত ক্যান্সার হয় এর মোর দেন 50% অফ ক্যান্সার কার সাথে জড়িত? P53 জিনের সাথে। এই জন্যই P53 জিনকে কি বলা হয়? গার্জিয়ান অফ জিনোম। হ্যাঁ, তারপর P53 জিনের 4টা ফাংশন আছে, আপনাদের শীটে 3টা ফাংশন দেয়া আছে। পেজ নাম্বার 39 এ বোল্ড হরফে লেখা আছে, দেখেন। সেল সাইকেল প্রোগ্রেশন রেগুলেট করে, দ্যাট মিন্স আপনাদের শীটে লেখা আছে এটাকে গ্রোথ অ্যারেস্ট। হ্যাঁ, গ্রোথ অ্যারেস্ট আর সেল সাইকেল প্রোগ্রেশন রেগুলেশন করে একই জিনিস। ডিএনএ রিপেয়ার, অ্যাপোপ্টোসিস। যেই ফাংশনটা আপনাদের শীটে লেখা নাই, এই লেখা আছে অ্যাপোপ্টোসিস, ডিএনএ রিপেয়ার এন্ড রেগুলেট সেল সাইকেল প্রোগ্রেশন অর গ্রোথ অ্যারেস্ট। যেটা লেখা নেই সেটা হলো সেলুলার সেনেসেন্স, এটা লেখা নেই। এটা আপনারা লিখে রাখতে পারেন, অথবা যদি কেউ মোবাইলে এই সেশনটা করে থাকেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে হবে। এই স্লাইডটা আপনাদের জরুরি, যে স্লাইডটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো 4টা ফাংশন। নাম্বার 1 গ্রোথ অ্যারেস্ট, নাম্বার 2 ডিএনএ রিপেয়ার, নাম্বার 3 অ্যাপোপ্টোসিস, নাম্বার 4 সেলুলার সেনেসেন্স। এই 4টা হলো P53 এর ফাংশন। হ্যাঁ, তার মানে তার কাজ হলো ডিএনএ রিপেয়ার করা। ডিএনএ যখন ড্যামেজ হবে তখন সে আপরেগুলেশনে গিয়ে সেই ডিএনএ ড্যামেজটাকে কি করবে? রিপেয়ার করবে। তার কাজ ডিএনএ রিপেয়ার করা, তাই ডিএনএ ড্যামেজ হলে সে আপরেগুলেশন হয়ে ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করবে। ডিএনএ ড্যামেজ হয়ে সে কখনো ডাউন রেগুলেশনে চলে যেতে পারবে না, তাহলে সে কখনো ডিএনএ রিপেয়ার করতে পারবে না। কয় নাম্বার ক্রোমোজোমে থাকে? ক্রোমোজোম নাম্বার 17 এ থাকে। হ্যাঁ, আর P53টা মেইনলি একটা কি টিউমার সাপ্রেসর জিন। এর মেইন ফাংশন হলো টিউমারকে সাপ্রেস করে রাখা, কিন্তু এটা বিভিন্ন ক্যান্সারে দেখা যায়। তার মানে সেটা কি হয় দেখেন, P53 gene is a tumor suppressor gene. P53 is a tumor suppressor gene, but it causes cancer. Not only cancer, more than 50% cancer in the body. P53 এর কাজ হলো টিউমারকে সাপ্রেস করে রাখা, কিন্তু একই কথা, সে মোর দেন 50% হিউম্যান ক্যান্সারের সাথে জড়িত। তার তো এটা হওয়ার কথা না, তার কাজ হলো টিউমার যেন না তৈরি করতে পারে, সাপ্রেস তৈরি করে রাখা কথা তার। তাহলে কেন হয়? P53 এই টিউমার সাপ্রেসর জিনের মধ্যে মিউটেশন হয়, মিউটেশন হয়ে ক্যান্সার হয়। এখন আপনাদের পরীক্ষায় যদি আসে মানে গার্জিয়ান অফ জিনোম কে? P53। বডির মোস্ট অফ দ্য ক্যান্সার কার সাথে জড়িত? P53। কিন্তু এর কাজ হলো টিউমার সাপ্রেসর জিন, এটার মধ্যে মিউটেশন হয় বেশি। তার মানে যত জিন আছে আমাদের বডিতে সবচেয়ে বেশি মিউটেটেড জিন কোনটা? P53। কারণ তার কাজ হলো টিউমারকে সাপ্রেস করে রাখা, সে এটা না করে কি করতেছে? টিউমার ক্যান্সার করতেছে। কিভাবে করতেছে? মিউটেশন হয়। বডির ম্যাক্সিমাম ক্যান্সারের সাথে P53 জড়িত। তো কিভাবে করতেছে ক্যান্সার? মিউটেশন হয়। তার মানে বডির মধ্যে যতগুলা জিন আছে এর মধ্যে মোস্টলি ফ্রিকুয়েন্টলি মিউটেটেড জিন হলো P53। আসেন আমরা একটু স্লাইডটা দেখি। এই যে এখানে লেখা আছে দেখেন, P53 DNA repair cellular apoptosis is the most frequently mutated gene in human cancer. As this is a tumor suppressor gene, when it causes cancer, there is a must mutation occurs in P53. That's why it is called the most frequently mutated gene in human cancers. এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে আপনার P53 এর। আর যেটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো এই পিকচারটা। এই পিকচারটাই দেখেন, আমরা সবাই পড়ছি যে P53 ফাংশনের ফাংশন হলো গ্রোথ অ্যারেস্ট। গ্রোথ অ্যারেস্টটা কোথায় করে? সেল সাইকেল অ্যারেস্টটাই দেখেন আপনাদের
মার্ক করে দিচ্ছি, G1 ফেজে করে। আপনাদের পেজ নাম্বার 40 নাম্বার পেজে একটা পিকচার আছে P53 এখানে আছে গ্রোথ অ্যারেস্ট করবে G1 ফেজে, দেখেন G1 ফেজে গ্রোথ অ্যারেস্ট করে। হ্যাঁ, এটা আপনাদের লাগবে। তারপরে P53 জিনটা আয়োনাইজিং রেডিয়েশন, কার্সিনোজেন এবং মিউটাজেন এগুলাই কি করে, P53 জিনটাকে কি করে আপনার স্টিমুলেট করে। P53 জিনটাকে স্টিমুলেট করে আয়োনাইজিং রেডিয়েশন, কার্সিনোজেন এবং মিউটাজেন, এই তিনটা জিনিস কি করে P53 জিনটাকে স্টিমুলেশন দেয়। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো P53 জিন আপনাদের 1 স্টার, এটা আপনাদের অনেক আগে এসেছিল, জানুয়ারি 10-এ একটা কোশ্চেন এসেছিল, জানুয়ারি 10-এ। যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলোর মধ্যে থেকেই 5টা স্টেম ছিল, এটা জাস্ট একটু মনে রাখলেই হবে, অনেক আগে এসেছিল। হ্যাঁ, আসেন পেজ নাম্বার 47 কার্সিনোয়েড সিনড্রোম, এটাই চলে আসি আমরা। পেজ নাম্বার 47 কার্সিনোয়েড সিনড্রোম। কার্সিনোয়েড সিনড্রোমের যে সাইটগুলো আছে, বক্স আছে একটা, এই বক্সটা আমরা ভালো করে পড়ব। তারপর বক্সের নিচে যে একটা কথা আছে, কার্সিনোয়েড সিনড্রোম কোথায় হয়, এই লাইনটা আমরা একটু রেড পেন দিয়ে একটু জাস্ট দাগিয়ে রাখবো সিঙ্গেল বেস্টের জন্য। কার্সিনোয়েড সিনড্রোম অকার্স ইন দ্য হোল জিআইটি বাট মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাপেন্ডিক্স, আইলিয়াম অ্যান্ড রেকটাম ইন ডিসেন্ডিং অর্ডার। দ্যাট মিনস আপনাদের পরীক্ষায় যদি আসে কার্সিনোয়েড সিনড্রোমের মোস্ট কমন সাইট কি, আপনারা আনসার করবেন সিঙ্গেল বেস্টে অ্যাপেন্ডিক্স। যদি অ্যাপেন্ডিক্স না পান আপনারা আনসার করবেন আইলিয়াম, আইলিয়াম না থাকলে আনসার করবেন রেকটাম। আশা করি তিনটাই থাকার কথা, তখন তো অ্যাপেন্ডিক্স আনসার করবেন। অ্যাপেন্ডিক্স না থাকলেও আপনারা কোশ্চেনে আইলিয়াম অবশ্যই পাবেন। জাস্ট এই একটা কথা মনে রাখবেন কার্সিনোয়েড সিনড্রোম থেকে। এবং নেক্সট যে কথাটা মনে রাখবেন সেটা হলো কার্সিনোয়েড সিনড্রোমে কি রিলিজ হয়, 5-হাইড্রোক্সিট্রিপটামিন অর সেরোটোনিন রিলিজ হয়। এই দুইটা জিনিস মনে রাখলে আপনাদের সিঙ্গেল বেস্ট আশা করি কার্সিনোয়েড সিনড্রোম থেকে এর বাইরে আসার কথা না। কার্সিনোয়েড সিনড্রোমে কি কি পড়বেন, দুইটা জিনিস মনে রাখবেন, যে সাইটগুলো মনে রাখবেন, এর মধ্যে মোস্ট কমন সাইট হলো অ্যাপেন্ডিক্স, আইলিয়াম এন্ড রেকটাম। আরেকটা জিনিস মনে রাখবেন কি রিলিজ করে কার্সিনোয়েড সিনড্রোম, সেটা হলো 5-হাইড্রোক্সিট্রিপটামিন আর অপর নাম হলো সেরোটোনিন। আসেন পেজ নাম্বার 48 জার্ম সেল টিউমারস, আপনাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এটা জার্ম সেল টিউমারটা। জার্ম সেল টিউমার অফ টেস্টিস, জার্ম সেল টিউমার অফ ওভারি। তো জার্ম সেল টিউমার অফ ওভারি এই বক্সটা আপনাদের জন্য 4 স্টার। জার্ম সেল টিউমার অফ ওভারি তো খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবেন, আপনারা গাইনিতে যারা আছেন অবশ্যই আপনাদের সিস্টেমিক টিউমার ক্লাসে অন্যান্য ভাই আপুরা এটা আরো ভালো পড়াবে, গাইনি রিলেটেড যেই দত্ত থেকে বা জেফকোট থেকে। ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন, ওভারিয়ান টিউমার বাদ রেখে আপনি থার্ড পেপার পরীক্ষায় যদি এপিআর করতে যান সেটা আপনার জন্য একটা অন্যায় হবে, বড় অন্যায় হবে। থার্ড পেপার পরীক্ষা দিতে যাবেন, ওভারিয়ান টিউমার সম্বন্ধে আপনি পড়ে যাবেন না, ইটস এ ক্রাইম। গাইনিতে কেউ থার্ড পেপার পরীক্ষার আগে এটা পড়ে যেতেই হবে। তাই আপনাদের যে টিউমারের যে সিস্টেমিক ক্লাসগুলো আছে সেগুলো ভালো করে করবেন। সেই ক্লাসগুলোতে ভাইয়াপুর আপনাদের আরো জেফকোট থেকে দত্ত থেকে আরো গাইডলাইন দিবে কিভাবে পড়বেন। তো জার্ম সেল টিউমার অফ ওভারি এবং জার্ম সেল টিউমার অফ টেস্টিস এটা পড়বেন। একটা জিনিস মনে রাখবেন, এই শীটে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার অফ ওভারিটা নেই, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার অফ ওভারি নেই, এই জিনিসটা একটু লক্ষ্য করেন। দ্য ফলোইংস আর কনসিডার্ড এজ জার্ম সেল টিউমার, এখানে কিন্তু ওভারি, এটা জুলাই 9 এসেছিল, এখানে কিন্তু আপনাদের জার্ম সেল টিউমারের মধ্যে না ওভারি বলছে না টেস্টিস বলছে। এই প্রশ্নটার মধ্যে তো দেয়া আছে জার্ম সেল টিউমার অফ ওভারি, তার মানে আপনি জানেন এখানের আনসার কি হবে। কিন্তু এখানে যখনই আপনাদের জার্ম সেল টিউমার বলছে, টেস্টিসও বলে নাই ওভারিও বলে নাই, দ্যাট মিনস জার্ম সেল টিউমার অফ টেস্টিসগুলোও ট্রু হবে, জার্ম সেল টিউমার অফ ওভারিটাও ট্রু হবে। যেহেতু জার্ম সেল টিউমার আছে তাই সেমিনোমাটাও ট্রু, এটা টেস্টিসের টিউমার। আবার কোরিওকার্সিনোমাটাও ট্রু বিকজ দিস ইজ ওভারিয়ান টিউমার। হ্যাঁ, আসেন সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার তো টেস্টিসের যেটা, এটা তো শীটে আছে আপনাদের, আর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার অফ ওভারিটা আপনাদের শীটে নেই। এটা হলো সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার অফ ওভারি। আপনারা যারা একটু স্ক্রিনশট তুলে রাখতে পারেন অথবা ছবি তুলে রাখতে পারেন, এটা আপনাদের জেফকোট থেকে নেওয়া সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার অফ ওভারি, এটা আপনারা পড়ে নিতে পারেন, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার অফ ওভারি। আসেন পরে আপনাদের শীটে অনেক কিছু আছে, বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামা সেল কার্সিনোমা, দিস আর দ্য অল ইম্পর্টেন্ট টপিকস ফর অপথলমোলজি, সার্জারি, স্কিন, যারা পার্ট 1 দিবেন, অর
রেসিডেন্সি যারা দিবেন তাদের জন্য প্রবলেম, আপনাদের জন্য এগুলো থেকে কোশ্চেন আসেনি। পেজ নাম্বার 52, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, ইনফিনিটি স্টার। হ্যাঁ, ইনফিনিটি স্টার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে 3টা কলাম আছে, 3টা কলামই পড়তে হবে আপনাদের, যে কোনো কলাম থেকে কোশ্চেন আসতে পারে। আগে দেখা যেত আজ থেকে 3 বছর আগে বা 2-3 বছর আগে যে প্রথম 2টা কলাম যেটা আছে, প্রথম 2টা রো ওই ক্লিনিক্যাল সিনড্রোম এবং মেজর ফর্মস অফ আন্ডারলাইং ক্যান্সার, এই প্রথম 2টা ক্লিনিক্যাল সিনড্রোম আর কোন ক্যান্সার, মানে কোন সিনড্রোম কোন কোন ক্যান্সারে পাওয়া যায়, কোন ক্যান্সারে কি কি সিনড্রোম পাওয়া যায়, এগুলাই আপনাদের কোশ্চেন দিত। কিন্তু মানে লাস্ট ফিউ ইয়ার্স ধরে কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করছে, তারা কজাল মেকানিজমটাও দিচ্ছে। যেমন হাইপার ক্যালসিমিয়ার মেইন মেকানিজম, এটা আপনাদের সিঙ্গেল বেস্টে এসেছে। মেইন মেকানিজম তো আছে অনেকগুলো, প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন আছে, ইন্টারলিউকিন 1 আছে, টিউমার নেক্রোস ফ্যাক্টর আছে, সবগুলো আপনাদের স্টেমে দিয়েছিল। না, আনসার কোনটা দিবেন? আনসার ছিল আপনাদের প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন। ডেভিডসনের যে বই আছে, ডেভিডসনের বইয়ে হাইপার ক্যালসিমিয়া সুন্দর করে লেখা আছে যে মেইন মেকানিজম অফ হাইপার ক্যালসিমিয়া ইজ প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, যেটা আপনাদের পরীক্ষায় দিয়েছিল। ঠিক আছে, তাই আপনাদের কজাল মেকানিজমটা সহ পড়তে হবে। তাই কজাল মেকানিজমটাকে একটু ছোট করে দেই, যে এন্ডোক্রাইনোপ্যাথিস যে আছে প্রথম 5টা, এই প্রথম 5টা এন্ডোক্রাইনোপ্যাথিসের কজাল মেকানিজম পড়লেই চলবে, নিচের গুলো লাগবে না। কিন্তু এই বক্সটা আপনাদের পুরোটাই লাগবে, বক্স কোনো ছাড় নেই, বক্স আপনাদের পড়তে হবে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। আসেন নেক্সট পেজ, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার এন্ড রেনাল ক্যান্সার, এটা আপনারা পড়বেন। প্যারানিওপ্লাস্টিক নিউরোলজিক্যাল সিনড্রোম যেটা আছে এটা আপনাদের লাগবে না। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার এন্ড রেনাল ক্যান্সার, এই দুইটাই লাগবে। এখন এর মধ্যে যে আছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, এটা আর একটু লাগবে, সেটা যতটুকু আছে এটা দিয়ে আপনাদের হবে না, এছাড়াও একটু লাগবে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, এই যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, এই স্লাইডটা আপনারা কেউ ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটাও লাগবে। এটার সাথে শীটেরটা মিলিয়ে যদি পড়তে পারেন তাহলে আপনাদের প্রিপারেশনটা ফুল হবে, 100% হবে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, এটা আপনারা একটু দেখে নেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমি তো আপনাদের কিছুক্ষণ আগে বললাম কজাল মেকানিজম গুলো আপনাদের পড়তে হবে। কজাল মেকানিজম জাস্ট এন্ডোক্রাইনোপ্যাথিস এতটুক পড়লেই আপনাদের চলবে। দেখেন আমি আপনাদের কোশ্চেন দেখাই, আপনাদের সার্জারি গাইনি। শুনেন, আপনারা কিন্তু কোশ্চেন কালেক্ট করবেন, আপনারা জেনেসিস থেকে এসেও কালেক্ট করতে পারেন, আপনারা সিনিয়র ভাই আপুদের কাছ থেকে কালেক্ট করবেন, আপনারা প্রিভিয়াস কোশ্চেন কালেক্ট করবেন, টপিক কালেক্ট করবেন। কালেক্ট যদি আপনারা না করেন আপনাদের কিন্তু অনেক অনেক পিছনে থাকবেন। যারা এক্সামে পাস করে তারা কিন্তু মানে পরীক্ষা হওয়ার সাথে সাথেই ভাই আপুদের কাছ থেকে কোশ্চেন জেনে নেয়, কারণ পরীক্ষা হওয়ার সাথে সাথে আপনাদের মানে ওনাদের কাছে যেতে হবে, কোশ্চেন জানতে হবে। কারণ এফসিপিএস এর মানে কোশ্চেন এরকম গুলো থাকে, আপনি যদি মানে 1 মাস 2 মাস, আচ্ছা ভাইয়া পুরো পরীক্ষা দিছে যাবো না, 2 মাস পরে যাবো না, 3 মাস পরে যাবো না, এই যে চিন্তা করেন 3 মাস পরে আপনার পরীক্ষা দিবেন, আপনার পরীক্ষার 3 মাস পরে আপনার কি পরীক্ষা এসেছে আপনার কোশ্চেনগুলো মনে থাকবে না, তো ওনাদেরও মনে নাই থাকার পসিবিলিটি বেশি। তাই পরীক্ষা হওয়ার পরেই যদি আপনি চলে যান আপনার মানে আপনি ওনাদের কাছ থেকে আউটপুট বেটার পাবেন। হ্যাঁ, এটা মনে রাখবেন। এই দেখেন অবজেন গাইনিতে আসছে, হুইচ অফ দ্য ফলোইং হরমোনস আর ইউজুয়ালি ফর্মড প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ওই যে কজাল মেকানিজমে যান তাহলে আপনি কোশ্চেনের আনসারটা পারবেন। এসিটিএইচ এটা কুশিং সিনড্রোমের সাথে জড়িত, ইনসুলিন এটা আপনার হাইপোগ্লাইসেমিয়ার সাথে জড়িত, এডিএইচ সিয়াদের সাথে জড়িত। আপনি ওই বক্সটায় যান, পেজ নাম্বার 52 এর এন্ডোক্রাইনোপ্যাথিসের কজাল মেকানিজম আপনি পাবেন। তার মানে কোন কোন হরমোন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম করে, এসিডি, ট্রু। তাই আমি আপনাদের বলতেছি ওই বক্সটা পড়বেন এবং এন্ডোক্রাইনোপ্যাথিসের সাথে যে কজাল মেকানিজমটা আছে এগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, আসেন পরে চলে আসেন পেজ নাম্বার 55, হরমোন সিক্রেটিং এন্ড ডিপেন্ডেন্ট টিউমার, ইনফিনিটি স্টার আপনাদের জন্য, এটা ইনফিনিটি স্টার। হরমোন ডিপেন্ডেন্ট যে নামগুলো আছে সেগুলোও পড়বেন, হরমোন সিক্রেটিংটাও পড়বেন। একটু বলে দেই, হরমোন ডিপেন্ডেন্ট যে টিউমারটা আছে এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এবং হরমোন সিক্রেটিং যেটা আছে এর মধ্যে যে হরমোন সিক্রেটিং টিউমারস অফ ওভারি যেটা আছে এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা তো জাস্ট মুখস্থ করার পর আলাদা করে বলার কিছু নেই, জাস্ট বলে দিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মানে
দেখা যায় যে অল্টারনেটিভ ইয়ার মানে 1 বছর পরে পরেই এটা টাচ করে হরমোন সিক্রেটিং ইন্ডিপেন্ডেন্ট টিউমারস। হ্যাঁ, আসেন এর পরের বক্সটা একটোপিক হরমোন প্রোডাকশন বাই টিউমারস, এটাও আপনাদের জন্য 2 স্টার পড়ে রাখবেন। একটোপিক হরমোন প্রোডাকশন বাই টিউমার, ইরাইথ্রোপয়েটিনটা যেটা আছে এটা কোন কোন ক্যান্সার প্রডিউস করে, এটা এই বক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ইরাইথ্রোপয়েটিন প্রডিউসিং টিউমার, এটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আসেন নেক্সট টপিক, পেজ নাম্বার 56, আরেকটা ইনফিনিটি স্টার, গ্রেডিং এন্ড স্টেজিং অফ টিউমারস। আমি আপনাদের দেখাবো এখান থেকে কত কোশ্চেন আসছে আপনাদের। গ্রেডিং এন্ড স্টেজিং অফ টিউমারস, ফার্স্ট কোশ্চেনটাই ক্যান্সার স্টেজিং ইজ বেসড অন আপনাদের। ঠিক আছে, স্টেজিং এবং গ্রেডিং। স্টেজিং এ আমরা কি দেখি, সহজ করে যদি মনে রাখতে চাই আমরা মনে রাখবো TNM, এটা হলো সহজ করে মনে রাখা। কি টিতে হলো টিউমারের সাইজ দেখি, টিউমার সাইজ, এন এ দেখি নোডাল ইনভলভমেন্ট, নোডাল ইনভলভমেন্ট, আর এম এ দেখি মেটাস্টেসিস। তাহলে কি টিতে টিউমার সাইজ, এন এ নোডাল ইনভলভমেন্ট, এম এ কি মেটাস্টেসিস। টিউমার সাইজ দেখি, নোডাল ইনভলভমেন্ট দেখি এবং মেটাস্টেসিস দেখি, এটা হলো স্টেজিং। গ্রেডিং এ কি দেখি, গ্রেডিং এ দেখি ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এন্ড নাম্বার অফ মাইটোসিস। 2019 জানুয়ারিতে যদি কেউ মানে পরীক্ষা দিয়ে থাকেন, আশা করি দেওয়ার কথা না, তারপর যদি কেউ দিয়ে থাকেন 2019 জানুয়ারিতে অনেক আগে, সেটাতেও আপনাদের এখান থেকে সিঙ্গেল বেস্ট এসেছে, সিঙ্গেল বেস্ট কোশ্চেন এসেছে যে গ্রেডিং এ আমরা কি দেখি। 5টা স্টেম ছিল, একটা ছিল ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, আর 3টা স্টেম ছিল এই যে এটা, আরেকটা দেখি রাপচার অফ টিউমার, আরেকটা স্টেম ছিল। আনসার ছিল ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। বলতে পারেন ভাই আপনি এত কোশ্চেন জানেন, কারণ আমি আপনাদের কোশ্চেন শুধু আপনাদের না, শুধু গাইনিয়ান অপস না, পেডিয়াট্রিক্স বলেন, আমার নিজের ফ্যাকাল্টি সার্জারি বলেন বা অন্যান্য যেগুলো আছে, আমি সব কিছুরই কোশ্চেন নিয়ে ঘাটি। 2টা কারণ, একটা হলো আমি আপনাদের সাথে ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনে আপনাদের যত বেশি ইনফরমেশন দিতে পারি সেজন্য দেখি, আর দ্বিতীয়ত হলো আমি কোশ্চেন যত আপনি ঘাটবেন তত আপনার নলেজ এনরিচড হবে। ঠিক আছে, আপনি বিসিপিএস কে প্রেডিক্ট করা খুব একটা কঠিনও না, খুব একটা সহজও না। সহজ না কেন, তারা প্রত্যেকবারই কিছু কিছু ট্রিকি জায়গা রেখে দেয় কোশ্চেনের মধ্যে। আর কঠিন না এই সেন্সে বলতেছি, কঠিন উনারা তৈরি করে রেখেছে, কারণ কোশ্চেনগুলো আমাদের হাতে দেয় না, এই জন্য আমরা জানতে পারি না যে কোশ্চেন আসলে প্রিভিয়াস ইয়ার থেকেও কোশ্চেন করে। হ্যাঁ, এই জন্যই তাই গ্রেডিং এ আমরা কি দেখি, স্টেজিং এ 3টা জিনিস দেখি, টিউমার সাইজ, নোডাল ইনভলভমেন্ট এবং ব্লাড বন্ড মেটাস্টেসিস। 3টা জিনিস দেখি, সাইজ, নোডাল ইনভলভমেন্ট, মেটাস্টেসিস। আর গ্রেডিং এ দেখি 2টা, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এন্ড নাম্বার অফ মাইটোসিস। আপনারা যদি আজকে ক্লাসের শুরুর দিকে একটা ওই অ্যানাপ্লাসিয়াটা মনে রাখেন, তাহলে আপনারা সবাই জানেন যে অ্যানাপ্লাসিয়া কিন্তু আমরা এই 2টা মানে এই অ্যানাপ্লাসিয়ার ফিচার কিন্তু এটা, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এন্ড নাম্বার অফ মাইটোসিস। অ্যানাপ্লাসিয়ার ফিচার আমরা পড়েছিলাম না, ডিফারেন্সিয়েশন দেখি আমরা, তারপরে মাইটোসিস দেখি, দিস আর দ্য ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। কারণ 18 জুলাইয়ে গাইনিতে একটা স্টেমে ছিল যে গ্রেডিং এ আমরা ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া দেখি, সেটার আনসারটা কি ছিল, ট্রু। ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া দেখি গ্রেডিং এ। তাই পেজ নাম্বার 56, পেজ নাম্বার 56 এর শুরুতেই আছে দেখবেন যে গ্রেডিং এ আমরা কি দেখি, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, নাম্বার অফ মাইটোসিস। এখানে একটু লিখে রাখবেন আমরা, দ্যাট মিন্স তার আমরা ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়াও দেখি গ্রেডিং এ। আর স্টেজিং এ তো কি কি দেখি আমরা বললাম, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। দেখেন আপনাদের ক্যান্সার স্টেজিং ইজ বেসড অন আসছে, তারপর গ্রেডিং এ কি দেখি সেটাও আসছে, স্টেজিং এ কি দেখি, এগুলাই আপনাদের পরীক্ষায় দেয়, বারবার দেয়, খুবই সহজে। দেখেন ক্যান্সার স্টেজিং ইজ বেসড অন, এটা আসছিল জুলাইয়ে, আবার এটাকে রিপিট করে দিছে ওই 13 জুলাইয়ে, ক্যান্সার স্টেজিং ইজ বেসড অন। হুবহু কোশ্চেন তুলে দেয়, কোনো মানে চেঞ্জ করে না। এছাড়া এখানে আরো সিস্টেমস অফ স্টেজিং আছে, যারা রেসিডেন্সি বা অন্যান্য ফ্যাকাল্টি আছে ওনাদের লাগবে, আপনাদের আপাতত কিছুই লাগবে না। জাস্ট ক্যান্সার স্টেজিং এ কি দেখি আর ক্যান্সার গ্রেডিং এ কি দেখি এতটুকু জানলে আপাতত আপনাদের চলবে। এখন আসেন ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমারের মধ্যে অনেক কিছু আছে এই শীটের মধ্যে, সব কিছু আপনাদের লাগবে না, আমি মানে পয়েন্ট ধরে ধরে বলে দিব কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে, এতটুকু জায়গা পড়লেই
আশা করি আপনাদের হবে। আসেন ফার্স্ট এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এক্সফোলিয়েটিভ সাইটোলজি যে জায়গাটা আছে সেই জায়গায় একটু রেড পেন দিয়ে একটু লিখে রাখেন স্মিথ ডি, একটু কষ্ট করে লিখে রাখেন রেড পেন দিয়ে স্মিথ ডি। কেন বললাম? কারণ স্মিথ ডিতে এক্সফোলিয়েটিভ সাইটোলজি থেকে যে এক দুইটা কোশ্চেন আছে সেগুলাই দেখা যায় বারবার রিপিট করে। এফসিপিএসে যে স্মিথ ডিতে যে এক দুইটা কোশ্চেন আছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি থেকে এগুলোই বারবার রিপিট করে। তাই স্মিথ ডিটা এখানে লিখে রাখলে কি হয়, এক্সফোলিয়েটিভ সাইটোলজিতে গিয়ে আপনি স্মিথ ডিটা একটু পড়তে পারবেন। আচ্ছা, তো এক্সফোলিয়েটিভ সাইটোলজিতে গিয়ে আপনারা স্মিথ ডিটা একটু ভালো করে পড়বেন, এক দুইটা কোশ্চেন আছে। আর এক্সফোলিয়েটিভ সাইটোলজি থেকে আপনারা কি কি পড়বেন? এক্সফোলিয়েটিভ সাইটোলজি থেকে আপনারা পড়বেন যে এক্সফোলিয়েটিভ সাইটোলজি কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে করা হয়, জাস্ট এতটুকু পড়লেই হবে। নিচে দেখেন এক্সফোলিয়েটিভ সাইটোলজি হ্যাজ এ ডায়াগনস্টিক রুল, পেজ নাম্বার 58, 58 নাম্বার পেজে আছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি কোন কোন ক্যান্সারে করে। 4টা 3টা 7টা ক্যান্সার আছে এখানে। আপনারা 8 নাম্বার দিয়ে লিখে রাখেন ইসোফেজিয়াল ক্যান্সার। ইসোফেজিয়াল ক্যান্সার 8 নাম্বারে ইসোফেজিয়াল ক্যান্সারটা একটু লিখে রাখেন, তাহলেই হবে। তার মানে কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে আমরা এক্সফোলিয়েটিভ সাইটোলজি করি এতটুকু জানলেই হবে। এক্সফোলিয়েটিভ সাইটোলজিটা আসলে কি? সাইটোলজি মিন্স এক্সামিনেশন অফ সেল, আমরা সেলের এক্সামিনেশন করি নাম্বার 1। এক্সফোলিয়েটিভ মানে লাইনিং ইপিথেলিয়াম থেকে যেগুলো সেলগুলো এক্সফোলিয়েশন হয়, মানে যেই সেলগুলো ঝরে পড়ে ইপিথেলিয়াম থেকে সেই সেলগুলোর এক্সামিনেশনকেই বলা হয় এক্সফোলিয়েটিভ সাইটোলজি। তার মানে খুব সহজ কথাই বুঝে নেওয়া যায় যে যেই জায়গায় সিক্রেশন আছে, যেই জায়গা থেকে সিক্রেশন থেকে ইপিথেলিয়াম থেকে সেলগুলো ঝরে পড়ে সেই জায়গাতেই কি করা যায়, এক্সফোলিয়েটিভ সাইটোলজি করা যায়। আসেন নেক্সট টপিক এফএনএসি। আচ্ছা, ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার যেটা আছে হেডিংটা অ্যাজ এ হোল ইট ইজ এ 4 স্টার টপিক আপনাদের জন্য, 4 স্টার। হ্যাঁ, এই এক্সফোলিয়েটিভ সাইটোলজি আপনাদের ওই 20এও আসছে, আর এফএনএসি তো আসেই, প্রচুর আসে এফএনএসি থেকে কি পড়বেন? পেজ নাম্বার 59-এ চলে আসেন, 59। এখানে দেখেন দুইটা বক্স আছে, এফএনএসি ইজ ইউজড মোস্টলি এন্ড এফএনএসি মে বি ইউজফুল। দুইটা বক্স আছে দেখেন পেজ নাম্বার 59-এ, দুইটা বক্সে আপনাদের লাগবে নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার বক্সের এফএনএসি মে বি ইউজফুল যেটা আছে এই বক্সটার ঠিক উপরে দেখেন লেখা আছে এফএনএসি দিয়ে কোন কোন থাইরয়েড ক্যান্সারকে ডিফারেন্সিয়েট করা যায় না। এফএনএসি দিয়ে কোন কোন থাইরয়েড ক্যান্সারকে ডিফারেন্সিয়েট করা যায় না, পেয়েছেন সবাই? এফএনএসি দিয়ে কোন কোন থাইরয়েড ক্যান্সারকে ডিফারেন্সিয়েট করা যায় না, এটা আপনাদের পড়তে হবে। কি কি বললাম এফএনএসি তে কি কি পড়তে হবে? দুইটা বক্স পড়বেন, এফএনএসি কোথায় ইউজফুল নাই দুইটা বক্স পড়লে জানতে পারবেন। তারপরে এফএনএসি থেকে সব ধরনের থাইরয়েড ক্যান্সারের ডিফারেন্সিয়েট করা যায়, শুধুমাত্র দুইটা করা যায় না। নাম্বার 1 ফলিকুলার এডিনোমা আর একটা ফলিকুলার কার্সিনোমা, এটা আপনাদের শীটে আছে। আরেকটা জিনিস পড়তে হবে, এটা আপনাদের শীটে নেই, লিখে রাখেন যে এফএনএসি দিয়ে 3টা জায়গা কখনো করা যায় না, কখনো 3টা জায়গায় এফএনএসি করা যায় না। এই 3টা জায়গা একটু লিখে রাখেন। এফএনএসি 3টা জায়গায় কখনো আপনি করবেন না, 3টা জায়গায় ইউ নেভার ডু এফএনএসি in 3 site. Number 1 cervix, number 2 testis, number 3 suprarenal gland অথবা adrenal gland. Never do FNAC. কোন কোন জায়গায় করবেন না? সার্ভিক্সে করবেন না, টেস্টিসে করবেন না, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে করবেন না। এটা আপনাদের শীটে নেই, এটা একটু লিখে রাখেন। এই 3টা জায়গায় কখনো আপনি এফএনএসি করবেন না, সার্ভিক্স, টেস্টিস এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এছাড়া যে কথাগুলো আপনাদের বলেছি এফএনএসি নিয়ে এতটুক জায়গা পড়লেই হবে। আসেন পেজ নাম্বার 60 হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি থেকে কি পড়বেন? বেশি কিছু পড়ার নেই হিস্টোপ্যাথোলজি থেকে। 60 নাম্বার পেজে দেখেন আছেন ওপেন বায়োপসির দুইটা টাইপস, ওপেন এবং ক্লোজড। ওপেন এবং ক্লোজড
ক্লোজ বায়োপসি যে এক্সাম্পল গুলো আছে, ট্রুকাট, ওয়েজ, এন্ডোস্কোপিক, আলট্রাসোনোগ্রাইডেড, এগুলো পড়লেই হবে। এগুলোর এক্সাম্পল পড়বেন। ট্রুকাট কোথায় কোথায় করি, ওয়েজ কোথায় কোথায় করি, এন্ডোস্কোপিক, আলট্রাসোনোগ্রাইডেড কোথায় কোথায় করি, এগুলো পড়লেই হবে। বেশি কিছু পড়তে যাবেন না, কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো পড়লেই হবে। হয়তো বা মনে হইতে পারে যে ভাইয়া খুবই কম এগুলো পড়াচ্ছেন, এগুলো আপনাদের বেশি লাগবে না। টোটাল নিওপ্লাসিয়া থেকে আপনাদের কোশ্চেন আসে 2 কি 3টে, এর বেশি কখনোই আসবে। মানে বেসিক নিওপ্লাসিয়া যেটা আপনাদের আজকে আমি মানে ক্লাস নিচ্ছি, এখান থেকে 2টা থেকে 3টা কোশ্চেন আসবে, এর বেশি কখনোই আসবে না। তাই এগুলো এত পড়ার আপনাদের প্রয়োজন নেই। আপনাদের সিস্টেমিক প্যাথোলজিটাই গিয়ে টিউমারটাই ভালো পড়বেন। হ্যাঁ, তো এখানে যে টপিকসগুলো বলতেছি এগুলো পড়লেই আপনাদের আশা করি ফুল কমন পড়বেন, ফুল মানে আনকমন পড়ার কথা না। দেন ফ্রোজেন সেকশন বায়োপসি। ফ্রোজেন সেকশন বায়োপসি থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোট ফর ফ্রোজেন সেকশন 61 নাম্বার পেজে আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড ফর ফ্রোজেন সেকশন। এখানে যে 1 নাম্বার পয়েন্টটা আছে, যে মেইনলি এটা করা হয় ইন্ট্রা অপারেটিভ ডায়াগনোসিসের জন্য। ফ্রোজেন সেকশন ইজ মেইনলি ডান ফর ইন্ট্রা অপারেটিভ ডায়াগনোসিস। এই লাইনটাকে জাস্ট লাল কালি দিয়ে আন্ডারলাইন করেন, আর কোনো কিছু পড়ার দরকার নেই। আসেন পেজ নাম্বার 62 এবং 63, আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আপনারা যদি আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া আমার কাছে সময় নেই, আমি নিওপ্লাসিয়া দেখে যেতে পারবো না, আমার কাছে আর 1 ঘন্টা আছে বা আধা ঘন্টা আছে, কি দেখে যাব বলেন নিওপ্লাসিয়া থেকে? পুরো শীট দেখতে পারবো না, কি দেখে যেতে হবে? পরীক্ষার সময় নেই, আমি বলবো টিউমার মার্কার। এত ইম্পর্টেন্ট এই লাস্ট যে আপনাদের এফসিপিএস পরীক্ষা গিয়েছে, শুধু গাইনি না, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, স্কিন ডার্মাটোলজি, রেডিওথেরাপি, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটা মানে টপিক ছিল কমন, এটা হলো টিউমার মার্কার। এই টিউমার মার্কার থেকে প্রত্যেক টপিকেই মানে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে প্রত্যেকটা ডিসিপ্লিনে এই টিউমার মার্কার থেকে কোশ্চেন আসছে। কত ইম্পর্টেন্ট এটা! এবং আপনাদের যত মানে বিগত বছরে যতগুলো প্রশ্ন হয়েছে এফসিপিএস এর, প্রত্যেকটা সেশনে টিউমার মার্কার থেকে কোশ্চেন থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা বক্স, 62 এবং 63 দুইটাই লাগবে। অনেকের কাছে মনে হতে পারে যে 62টা রবিনসের, এটা আমরা পড়বো, কিন্তু 63টা তো ডেভিডসনের বক্স, এটা কেন পড়বো? আমি শুধু বলি, এবার টিউমার মার্কার থেকে একটা স্ট্যাম এসেছিল এমসিকিউ এ, যে টিউমার মার্কার রাইজড ইন ইনফ্লামেটরি কন্ডিশনস। টিউমার মার্কার রাইজড ইন ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেটরি কন্ডিশনে টিউমার মার্কার রাইজ করে। এখন আপনারা এটা যদি শুধু রবিনস পড়েন, আপনি ইনফ্লামেটরি কন্ডিশনে যে টিউমার মার্কার রেইজড হয়, এটা আপনারা সবাই ফলস দিবেন, কারণ টিউমার মার্কার তো রেইজ হতে শুধু টিউমার, আপনাদের ধারণা তো এটাই আছে। আর ইনফ্লামেটরি কন্ডিশনে যে টিউমার মার্কার রেইজড হয়, এটা তো আপনারা কখনো ট্রু দিবেন না। যখনই ডেভিডসনে আসবেন, আপনারা ডেভিডসনে দেখেন CA 125 এর ইয়েতে মাঝখানের যে কলামটা, এটার মধ্যে লেখা আছে ইট রেইজড ইন ইনফ্লামেটরি কন্ডিশন, CA 125, এখানে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, তাই এই জিনিসগুলো পারতে হইলে যেই টপিক থেকে আপনাদের প্রশ্ন আসবে আপনারা জানেন, যেমন ডিসপ্লাসিয়া থেকে কোশ্চেন আসবে জানেন, টিউমার মার্কার থেকে কোশ্চেন আসবে আপনারা জানেন, পরে হরমোন ডিপেন্ডেন্ট বা ওই যে প্যারানিওপ্লাস্টিক থেকে কোশ্চেন আসবে আপনারা, যেই টপিক থেকে কোশ্চেন আসবে আপনারা শিওর সেই টপিক কোনো বইয়ের দিকে তাকাবেন না। আপনার সামনে যেই বই পান সেই বইয়ের মধ্যে যদি এই টপিক থাকে আপনি একটু পড়ে নেবেন। শুধু পড়েই নেবেন না, পড়ে নিয়ে আপনি যেই জায়গায় আপনি পড়তেছেন মেইনলি আপনি শিটেই পড়েন, খাতায় নোট করেই পড়েন, এক একজন এক একভাবে পড়েন। শিটে পড়লে শিটের মধ্যে ওই বই থেকে যাই পেয়েছেন একবার একটু লিখে রাখবেন, কারণ পরীক্ষার আগে রাত্রে আপনি শিটও খুলবেন, এই দত্ত খুলবেন, ওই জ্যাফকট খুলবেন, আবার বিডি খুলবেন, এত কিছু খুলে আপনি পরীক্ষার আগে রাত্রে সময় পাবেন না। তাই যেটাই পড়বেন কোয়েনসাইজ করে পড়বেন, ছোট করে এক জায়গায় করে পড়বেন, দেখবেন আপনার পরীক্ষার আগে রাত্রে রিভাইজ ভালো হয়েছে, আপনার মেমোরিতে সেটা ভালো থাকবে এবং এক্সামে আউটপুট অন্যদের থেকে অনেক অনেক বেটার হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের বোঝানোর কিছু নেই। টিউমার মার্কার ভালো করে পড়বেন, দুইটা বক্স একদম ইনটোটো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আপনাদের কষ্টটা আরেকটু বাড়িয়ে দেই, আমি আরো কিছু যোগ করে দিচ্ছি, ভালোর জন্যই যোগ করতেছি যেন আপনাদের প্রিপারেশনটা ফুল হয়। আলফা ফিটোপ্রোটিন দেখেন একদম নিচে লেখা আছে, 62 পেজের নিচে আলফা ফিটোপ্রোটিন কোন কোন জায়গায় বাড়ে 6টা পয়েন্ট লেখা আছে। আলফা ফিটোপ্রোটিন 7 নম্বরে লিখেন টেস্টিকুলার টেরাটোমা বা টেরাটোব্লাস্টোমা, 3 নম্বরে লেখা আছে টেস্টিকুলার টেরাটোমা, 7 নম্বরে লিখেন টেরাটোব্লাস্টোমা, টেরাটোব্লাস্টোমা 7 নম্বরে।
8 নম্বরে লিখেন ইয়ক স্যাক টিউমার। 7 নম্বরে লিখেন টেরাটোব্লাস্টোমা। 8 নম্বরে লিখেন ইয়ক স্যাক টিউমার, ইয়ক স্যাক টিউমার। 9 নম্বরে লিখেন ওমফালোসিল, ওমফালোসিল। 10 নম্বরে লিখেন গ্যাস্ট্রোকাইসিস। 11 নম্বরে লিখেন কনজেনিটাল সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। কি বললাম? 7 নম্বরে বলছি টেরাটোব্লাস্টোমা। 8 নম্বরে বলছিলাম ইয়ক স্যাক টিউমার। 9 নম্বরে ওমফালোসিল। 10 নম্বরে গ্যাস্ট্রোকাইসিস। 11 নম্বরে congenital cytomegalovirus infection. These are all related with alpha fetoprotein. ঠিক আছে? এবং আরেকটা জিনিস লিখে রাখেন, এটা আমি প্রত্যেকবার ক্লাসে পড়াই এবং দেখা যায় যে কিছুদিন পরে পড়ে আসে, এবং এবার লাস্ট 21 এর জুলাই এই প্রশ্নটা আসছে সিঙ্গেল বেস্টে। আলফা ফিটোপ্রোটিন কোন কোন জায়গায় বাড়ে তো পড়ছেন, কোন কোন জায়গায় কমে এটা আসছে আপনাদের সিঙ্গেল বেস্টে 21 এর জুলাইয়ে, যে আলফা ফিটোপ্রোটিন 3টা জায়গায় কমে। নাম্বার 1 ডাউন সিনড্রোম, নাম্বার 2 ট্রাইজোমি 18, নাম্বার 3 ডায়াবেটিক পেশেন্ট। তার মানে আলফা ফিটোপ্রোটিন কোন কোন জায়গায় কমে, এখানে কমে ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 18 এন্ড ডায়াবেটিক পেশেন্ট। ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 18 এবং ডায়াবেটিক পেশেন্ট, এই 3টা কন্ডিশনে আলফা ফিটোপ্রোটিন কমে। এটা আপনারা শীটে লিখে রাখেন। হ্যাঁ, এটা আপনাদের শীটে নেই। আসেন, আপনাদের শীটে 63 পেজে CA 125 আছে। CA 125 এ আছে 4টা আছে, ওভারিয়ান টিউমার, জিআইটি টিউমার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। CA 125 এ আরো কয়েকটা লিখে রাখেন, এখানে 4টা আছে, ওভারি, জিআইটি, লাং, ব্রেস্ট। 5 নম্বরে লিখেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, 6 নম্বরে লিখেন ফেলোপিয়ান টিউব ক্যান্সার, লিখছেন? 5 নম্বরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, 6 নম্বরে ফেলোপিয়ান টিউব ক্যান্সার। 7 নম্বরে লিখেন ফাইব্রয়েড ইউটেরাস। 8 নম্বরে লিখেন এন্ডোমেট্রাইটিস। 9 নম্বরে লিখেন PID, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, 9 নম্বরে। 10 নম্বরে লিখেন 2টা ফিজিওলজি কন্ডিশনে 1% কেসে CA 125 বাড়ে। একটা হলো আপনার প্রেগন্যান্সি, 2 নাম্বারটা হলো আপনার মেনস্ট্রুয়েশন। 2টা ফিজিওলজিক কন্ডিশনে 1% কেসে আপনার CA 25 বাড়তে পারে। একটা হলো প্রেগন্যান্সি, একটা হলো মেনস্ট্রুয়েশন। এছাড়া যেগুলো বললাম সবগুলো আপনাদের সাথে রিলেটেড, এই আপনাদের ডিসিপ্লিনের সাথে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ফেলোপিয়ান টিউব ক্যান্সার, ফাইব্রয়েড ইউটেরাস, এন্ডোমেট্রাইটিস এন্ড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এগুলো কিসে বাড়ে? CA 125 এগুলোতে বাড়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের একটু বলে দেই, আর 2টা টপিক আছে আপনাদের ক্লাস একদম শেষের পর্যায়ে। সেটা হলো পেজ নাম্বার 65 এ ফিক্সেশন অফ টিস্যুস আছে। এটা নিয়ে আমি আপনাদের একটু বলি। ফিক্সেশন অফ টিস্যুস থেকে এখন পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আসেনি। ফিক্সেশন অফ টিস্যুস থেকে এখন পর্যন্ত আসেনি, ভবিষ্যতে আসবে কিনা বলা যায় না। আমি জাস্ট 2টা জিনিস
পেজ নাম্বার 65-এ আসেন সবাই। আপনাদের হবে পেজ নাম্বার 65-এ আসেন সবাই। 65 পেজে এসে দেখেন আছে এইম অফ ফিক্সেশন, পেয়েছেন সবাই? উপরের দিকে দেখবেন এইম অফ ফিক্সেশন। এই এইম অফ ফিক্সেশনটা পড়বেন সবাই, ফিক্সেশনের যে এইম এটা পড়বেন। এবং 66 পেজে ক্লাসিফিকেশন অফ ফিক্সিটিভস আছে, 66 পেজে ক্লাসিফিকেশন অফ ফিক্সিটিভস আছে, এটা আপনারা একটু পড়বেন। হ্যাঁ, পেজ নাম্বার 65-এ আছে ফিক্সেশন এর এইম, এটা পড়বেন। আর 66 পেজে ক্লাসিফিকেশন অফ ফিক্সিটিভস আছে, এতটুকু পড়লেই হবে, এর বেশি কিছু লাগবে না আপনাদের। এটা যেটা পড়তেছেন এটাই বেশি। আজকের ক্লাসের লাস্ট টপিক পেজ নাম্বার 77, রেডিও সেন্সিটিভিটি এন্ড কেমোসেন্সিটিভিটি অফ টিউমার। এখানে আপনাদের দুইটা বক্স আছে, আগে নিচের বক্সটা পড়বেন, নিচের বক্সটা আগে পড়বেন। দেখেন নিচের বক্সে রেডিও সেন্সিটিভিটিটাকে 4টা ভাগে ভাগ করে দেয়া আছে, হাই, তারপরে লো আছে, মিডিয়াম হাই আছে, অনেক কিছু 4টা ভাগে ভাগ করে দেয়া আছে। কি কি আছে? হাই, ফেয়ারলি হাই, মিডিয়াম এবং লো, 4টা ভাগে রেডিও সেন্সিটিভ টিউমারটাকে বলে দেয়া আছে। তো এখান থেকে আপনাদের সিঙ্গেল বেস্ট এসেছিল, আমি আপনাদের দেখাচ্ছি। আগে বলে নেই হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার কোনগুলা। হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার কোনটা, এটা আমি এভাবে মনে রাখতে পারেন, দেশি লিলি। দেশি লিলি কি? ডিসজার্মিনোমা, সেমিনোমা, লিম্ফোমা, লিউকেমিয়া, এগুলো হলো হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার। দিজ আর দ্য হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার। হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার, ডিসজার্মিনোমা, সেমিনোমা, লিম্ফোমা এন্ড লিউকেমিয়া। ডিসজার্মিনোমা, সেমিনোমা, লিউকেমিয়া এন্ড লিম্ফোমা এন্ড লিউকেমিয়া, দিজ আর দ্য হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার্স। এখন আপনারা যখনই উপরের বক্সে চলে যাবেন, অনেকগুলা রেডিও সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্ট, কেমো সেন্সিটিভ এন্ড কেমো রেজিস্ট্যান্ট টিউমার্স আছে। এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এই বক্সটা কিভাবে পড়বো। এই 3-4 বছর ধরে আমি একটাই প্রশ্ন বারবার শুনি যে এই বক্সটা কিভাবে পড়বো ভাই। আসলে ভাইয়া পুরো এটা আমার কাছে সহজ করে দেওয়ার মতো কোনো সূত্র নেই। আমি মানে এফবি বলেন, অন্যান্য জায়গায়, অনেক জায়গায় এটার অনেক নেমোনিক্স পেয়েছি। আমি চিন্তা করছি বারবার এই নেমোনিক্সটা আপনাদের দেওয়া যায় কিনা। পরে দেখি যে নেমোনিক্স এরকম এরকম লেটার দিয়ে থাকে, সেই লেটারগুলা রেডিও রেজিস্ট্যান্টেও আছে, রেডিও সেন্সিটিভেও আছে। তো এই নেমোনিক্সগুলো আপনারা দিলে, আপনারা মনে রাখছেন এম দিয়ে একটা নেমোনিক্স আছে, সেই নেমোনিক্সটা দেখেন আপনি মেলিগন্যান্ট মেলানোমা আছে রেজিস্ট্যান্ট, রেডিও রেজিস্ট্যান্ট, আবার এম দিয়ে মাল্টিপল মায়োলোমা রেডিও সেন্সিটিভ আছে। তো আপনারা এম দিয়ে যখন একটা ওয়ার্ড পড়বেন একটা নেমোনিক্সে, তখন আপনারা তো নিজেরাই ভুল করে ফেলবেন। তো আমি চিন্তা করছি যে নেমোনিক্স দেওয়ার থেকে আপনাদের মানে লাভের থেকে ক্ষতি হবে বেশি। তো আমি বলবো ওই হাইলি রেডিও সেন্সিটিভ যেটা, এই 4টা মনে রাখবেন। তারপরে রেডিও সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্টের যে বক্সটা আছে, এই বক্সটা আপনারা 4-5 বার রিডিং পড়বেন, মুখস্থ করার জন্য না, 4-5 বার একবার রিডিং পড়বেন, যতটুকু মনে থাকবে ততটুকুই। এখান থেকে প্রশ্ন যে একদম খুবই আপনাদের আসে এরকম না। হ্যাঁ, কালে ভদ্রে 1-2 বার আসে। কিভাবে আসে? হাইলি মানে রেডিও সেন্সিটিভ টিউমার্স আর কেমো সেন্সিটিভ টিউমার্স আর এইভাবে আপনাদের পরীক্ষায় আসে না। কি আসছে দেখায় দিই। এই প্রশ্নটা দেখিয়ে দেওয়ার পরে আপনাদের একটা আইডিয়া হবে। এই দেখেন এক্সফোলিয়েটিভ সাইটোলজি কোথায় হয়, এটা আপনাদের কিন্তু এসেছিল। প্রচুর কোশ্চেন। এই যে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং টিউমার ইজ রেডিও সেন্সিটিভ। এখানে কিন্তু অনেকগুলাই রেডিও সেন্সিটিভ আছে, বাট দিস ইজ এ সিঙ্গেল বেস্ট কোশ্চেন, সো আনসার শুড বি দ্য ডিসজার্মিনোমা। হ্যাঁ, ডিসজার্মিনোমাটাই হবে এখানে আনসার। কারণ আমি বলছি হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার আছে 4টা, ডিসজার্মিনোমা, সেমিনোমা, লিম্ফোমা এন্ড লিউকেমিয়া। ঠিক আছে, এই 4টার মধ্যেই আনসার আপনার খুঁজতে হবে। এটা হলো আপনার একটা কোশ্চেন আসতে পারে এভাবে। আরেকভাবে কিভাবে আসতে পারে, যে টিউমার গুলো আছে আপনাদের জন্য
ফ্যাকাল্টি বা ডিসিপ্লিনের জন্য যে টিউমারগুলো ইম্পর্টেন্ট সেই টিউমারগুলো দিয়ে দিবে এবং সেই টিউমারের কোশ্চেনের যে কোনো একটা স্টেমে দিবে দিস রেডিও সেন্সিটিভ, দিস রেডিও রেজিস্ট্যান্ট বা কেমো সেন্সিটিভ, কেমো রেজিস্ট্যান্ট, মানে রেডিও সেন্সিটিভ টিউমার স্যার, কেমো সেন্সিটিভ টিউমার স্যার, এভাবে আপনাদের কখনো পার্ট 1 এ কোশ্চেন দিবে না। বিশেষ করে আপনাদের ফ্যাকাল্টিতে যে কোনো টিউমার দিবে, সেই টিউমারের যে কোনো একটা স্টেমে হয়তো বা দিবে ইট ইজ রেডিও সেন্সিটিভ ও রেডিও রেজিস্ট্যান্ট। ঠিক আছে, তাই এই বক্সটা নিয়ে আপনাদের খুব একটা ওরিড হওয়ার দরকার নেই। সো দিস অ্যাবাউট দ্য বেসিক নিওপ্লাসিয়া। তো এখান থেকে যদি আমি আরেকটু রিক্যাপিচুলেট করে হাইলাইট করতে চাই, আমি আপনাদের বলবো পরীক্ষার জন্য টিউমার মার্কার খুবই ইম্পর্টেন্ট, দেন ইম্পর্টেন্ট ডিসপ্লাসিয়া অ্যান্ড অ্যানাপ্লাসিয়া ইম্পর্টেন্ট, তারপরে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, হরমোন সিক্রেটিং টিউমার্স, গ্রেডিং স্টেজিং, এফএনএসি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি, তারপর বিনাইন টিউমার, মেলিগনেন্ট টিউমার, লোকালি মেলিগনেন্ট টিউমার, তারপরে আপনার দিস, এই যেগুলো বলেছে এগুলো আপনাদের ইম্পর্টেন্ট টপিক। আরেকবার বলে দিই, প্রি মেলিগনেন্ট কন্ডিশনস, তো আরেকবার একটু বলে দেই ইম্পর্টেন্ট টপিকগুলো। এছাড়া যে টপিক আপনারা যদি পুরো ক্লাস করে থাকেন, যে টপিকগুলো বলেছে এর বাইরে কোশ্চেন আপনাদের আসবে না, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। কারণ একবারে আসবেই না 100% করে, কখনো কিছু তো আর বলা যায় না, কিন্তু মোটামুটি আসবে না, একটু নিশ্চিত আপনি বলতে পারি আপনাদেরকে। তো আরেকবার একটু বলে দিই কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। সেগুলো হলো টিউমার মার্কার, ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া, তারপর গ্রেডিং স্টেজিং, হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, হরমোন সিক্রেটিং টিউমার, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, প্রি মেলিগনেন্ট কন্ডিশন, বিনাইন মেলিগনেন্ট টিউমার, তারপর চাইল্ডহুড টিউমার, গ্রেডিং স্টেজিং তো বলেছি। এই জিনিসগুলোই ঘুরে ফিরে আপনাদের আসবে। এফএনএসি, তারপর এক্সফোলিয়েটিভ সাইটোলজি, বায়োপসি, এই কয়েকটা টপিকই আপনাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা মানে যেই ক্লাসের পরেই যেই পরীক্ষাটা থাকে আপনারা পরীক্ষাটা দিবেন সবসময়। ধরেন আপনি কিছুই পড়েন নাই, আগের দিনে একটা পরীক্ষা হয়েছে, মানে পরীক্ষা হবে, আজকে আপনি পরীক্ষা দিবেন, আপনি কিছুই আপনি পড়তে পারেন নাই। আমরা তো অনেক কাজেই ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে পড়া হয়নি। প্রথম আপনাদের প্রতি রিকোয়েস্ট, ক্লাসটা হওয়ার যে ক্লাসই হোক, সেই ক্লাসের পরে আপনি সেই ক্লাসের পড়াটা সেদিনই পড়ে ফেলবেন। আপনি সেটা জমিয়ে রাখবেন না। ধরেন আপনি 2টা ক্লাস জমিয়ে রাখলেন, পরবর্তীতে আপনার ক্লাস চলতে থাকবে, দেখবেন আপনার কিন্তু পড়া কিন্তু কি হয়েছে, জমে থাকবে। সেই আগের দিনের পড়ার সাথে আরো 2টা ক্লাস খুবই খুবই আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। তাই প্রতিদিনের পর রেগুলারলি পড়বেন, প্লাস আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলে কি হবে, আপনি কিছু না পড়লেও পরীক্ষা দিবেন। পরীক্ষা দিলে সেই প্রশ্নের সাথে আপনি ওরিয়েন্টেড হবেন, আপনি দেখবেন কোন স্টেমগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলাই সাধারণত এখানে করা হয়ে থাকে। আপনার এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশন হবে, মেইন এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশন হবে। তাই পরীক্ষা দিবেন এবং প্রিপারেশন নেবেন, ঠিক আছে? এগুলো যদি আপনারা করতে পারেন ভালো করে, আশা করি পাস না হওয়ার কোনো কারণ নেই। আরেকটা আপনাদের প্রতি রিকোয়েস্ট, পাস ফেল বড় কথা না, আপনি প্রিপারেশন নিচ্ছেন এটাই বড় কথা। আপনি যদি প্রিপারেশন একটা আপ টু দ্য মার্ক নিতে পারেন, আপ টু দ্য লেভেল একটা যদি প্রিপারেশন নিতে পারেন, আপনার আজ না হলেও পাস এরপরের সেশনে হবেই। যারাই লেগে রয়েছিল পোস্ট গ্রাজুয়েশনে, সবারই পোস্ট গ্রাজুয়েশন হয়েছে, এন্ট্রান্স এক্সাম পাস সবারই হয়েছে, কেউই মানে আটকে থাকেনি, আপনারাও থাকবেন না। তাই সকলের জন্য শুভকামনা। আর যে কোনো প্রবলেম, কোশ্চেন বা সেশনে, যে কোনো সেশনে বা যে কোনো টপিক যদি বুঝতে কোনো সমস্যা হয়, যে কোনো কোশ্চেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনাদের গ্রুপ থাকে, গ্রুপে পোস্ট করবেন, আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।